এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। 3 বছর রিলেশন করে বিয়ের পর এমন একটা দৃশ্য চোখের সামনে দেখবো কল্পনাতেও ভাবিনি। নিজের বর অন্য একটা মেয়ের সাথে এমন ঘনিষ্ঠভাবে দেখবো সত্যিই ভাবিনি। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাকে এত ভালোবেসে পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি, সে আমাকে এভাবে ঠকালো। কিন্তু কেন? ও তো বলতো আমাকে অনেক ভালোবাসে। যদি ভালোই বাসে তাহলে এগুলো কি সত্যিই কি ভালোবাসতো নাকি সব অভিনয়? না, আর ভাবতে পারছি না। আর দাঁড়ালাম না, নিচে চলে এলাম। কাল আমি আদির জন্য পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি। বাড়িতে সবাইকে আদির কথা বলেছিলাম, কিন্তু কেউ আমাদের মেনে নেয়নি। আমাকে সবাই বলেছে আদি ভালো না, ওকে যেন বিয়ে না করি। কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসি যে সবার কথা না মেনে আদির মিথ্যা ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। তাই তো আদির এক কথায় সবাইকে ছেড়ে ওর হাত ধরে চলে আসি। আজ আমরা বিয়ে করেছি, কিন্তু রাতে আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সত্যিই ভাবতে পারিনি। সবার বিরোধিতা করে যার সাথে আসলাম, সে আমাকে এভাবে ঠকালো। কথাগুলো ভেবে নিজেকে শেষ করে দিতে মন চাইছে। কেন আমি সবার বিরুদ্ধে গিয়ে ওকে বিশ্বাস করলাম? ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে দেখে বুকের ভেতরটা জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছে। আজকের এই রাত নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলাম। শত স্বপ্ন কেন মাটি করে দিল? কি দোষ আমার? কথাগুলো ভাবছি আর কান্না করছি। হঠাৎ চোখ গেল খাটের ঘরে ময়লার ঝুড়িতে। মনে হচ্ছে গিফট। আমি কাছে গিয়ে ঝুড়ির উপর করে দিলাম, আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা চিঠি আর গিফট প্যাকেট বের হলো। যা দেখি আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এগুলো তো আমারই দেওয়া। কিছুদিন আগে যখন আমাদের রিলেশনের 3 বছর হয়েছে, তখন দিয়েছি 2টা গিফট। ও একটা গিফটও খুলে দেখেনি। সব তো আমি যেভাবে দিয়েছিলাম সেইভাবেই আছে। যতগুলো চিঠি দিয়েছিলাম সব সেইভাবেই ভাঁজ করা। তার মানে এগুলোও খুলে দেখেনি। যত দেখছি ততই মনে হচ্ছে আদি আমাকে একটুও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে এগুলো এভাবে ফেলে রাখতে পারতো না। তাহলে কি আদি কোনো দিন আমাকে ভালোবাসেনি? ভালো না বাসলে এতদিন এত ভালোবাসি ভালোবাসি বলতো সে? এগুলো কি ছিল? 3 বছর কি কম? আমার তো কখনো মনে হয়নি ও আমাকে ভালোবাসে না। আমার কত কেয়ার করতো। ও তো আমার পেছনে ঘুরতো। আমি মেনে নিচ্ছিলাম না বলে সুইসাইডও করতে গিয়েছে। সব কি অভিনয় ছিল? ভালো না বাসলে বিয়ে কেন করলো? ওই মেয়েকে যদি ভালোবেসে থাকে, ওকে যদি বিয়ে করতো, আমায় কেন করলো? বসে কান্না করতে লাগলাম। এর উত্তর দিতেই হবে। কেন আমার সাথে এমন করলো? কেন? কি অপরাধের জন্য এমন করেছে? ওকে বলতেই হবে। আমার ভালোবাসা নিয়ে চিনিমিনি কেন খেললো? হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। আমি চোখ মুছে পেছনে তাকালাম। আদি এসেছে। আমাকে এইভাবে দেখে একটু অবাক হলো না, স্বাভাবিকভাবে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কিছু না বলে বাথরুমে চলে গেল। আমি ভেবেছিলাম আমাকে এইভাবে নিচে বসে থেকে কাঁদতে দেখে হয়তো কিছু বলবে, কিন্তু ও স্বাভাবিক চাহনি দেখে মনে হচ্ছে ও এটাই চাইছিল। এটা দেখে আরো কষ্ট লাগছে। কেন এমন করছে? আমি উঠে দাঁড়ালাম। আদি বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে এসেছে। এসে আমার দিকে না তাকিয়ে খাটের দিকে গেল। ও কি শুতে যাচ্ছে মনে হয়। আমার সাথে কোনো কথা বলছে না। আমি নিজেই ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আদি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আদি আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে সামনে থেকে সরিয়ে দিল। আমি আবার গিয়ে দাঁড়ালাম। কি হলো বলো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। কার সাথে ছিলে এতক্ষণ? আমাকে এখানে একা রেখে? তুমি তো আমায় ভালোবাসো, তাহলে কেন এমন করছো? আর আমার দেওয়া চিঠি, গিফট সবকিছু ফেলে দিছো কেন? তুমি তো বলেছিলে ওগুলো যত্ন করে রেখেছো। যা খুশি তাই করছি। আর আমি তোমাকে থাক, এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, সামনে থেকে সরো তো। কি বললে তুমি? তোমার ঘুম পাচ্ছে? আর আমি যে কষ্টে মরে যাচ্ছি। কি হয়েছে তোমার বলো না প্লিজ। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে এসব কেন করছো? তোমার জন্য আমি আমার পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি। তো আমি কি করব? আমি কি তোমাকে জোর করেছি নাকি? জোর করবে কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই এসেছি। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? আমার কথায় আদি এমন কথা বলবে আমি সত্যিই ভাবিনি। মুখের ওপর এই কথাটা বলতে পারলো কিভাবে? বলো, 3 বছর রিলেশন করে যাকে বিশ্বাস করে এখানে এসেছি, তার কাছে এমন কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঠাস করে নিচে পড়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে অন্ধকার ঘরে পেলাম। ভালো করে বোঝার চেষ্টা করছি আমি কোথায় আছি। এটা তো সেই রুম যেখানে আদি নিয়ে এসেছে। অন্ধকারের জন্য বুঝতে অসুবিধা হচ্ছিল। চারপাশে আদিকে খুঁজছি, কোথাও নেই। আমি তো আদির সাথে কথা বলতেছিলাম। ঘর অন্ধকার, আমাকে একা রেখে আবার কোথায় গেছে? ও তো তখন বলেছিল আমায় ভালোবাসে না, বলেছিল নাটক,
যা আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। কিসের জন্য এই নাটক করলো? কেন? আমি কি অপরাধ করেছি? কি করব, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। কেন এমন করছে আমার সাথে? আবার আমাকে একা রেখে কোথাও চলে যায়নি। আদের মা নেই, বাবা চট্টগ্রাম থেকে ওখানেই বিজনেস করে, ঢাকায় আদি একাই থাকে। আমরা বিয়ে করেছি সেটা সে জানে নাকি আমি জানি না। আমি মেঘনা, আমরা মধ্যবিত্ত পরিবারের, বাবা মা আর ভাই, আমি ছোট্ট। বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, বর্তমানে অবসরে আছেন। মা হাউসওয়াইফ, ভাই পুলিশ অফিসার। সকাল থেকে আদের কোনো কল আসেনি। সারাদিন অনেকবার ট্রাই করেছি। প্রচুর চিন্তা হচ্ছে, কেন ফোন দিচ্ছে না, আর আমার ফোন কেন রিসিভ করছে না, এসব চিন্তা করতেছি। রাতে ড্রয়িং রুমে বসে এসব ভাবছি। বাড়ির সবাই অবশ্য ভাবছে আমি এমন করছি কেন। সারাদিন কিছু খাইও নি। মা অনেক বলেছে কি হয়েছে আমার, আমি কিছু না বলেছি। ভাইয়া অফিস থেকে এসে আমাকে গোমরা মুখ করে বসে থাকতে দেখে অনেক কিছু জিজ্ঞেস করেছে, আমি কিচ্ছু বলিনি। আর বলবো কি করে, ভাইয়া জানলে অনেক বকবে আমি জানি। চিন্তা করতে করতে রুমে এসে বসলাম, অমনি ফোন বেজে উঠলো। আমি তো দ্রুত ফোন নিয়ে নিলাম হাতে। এটা আদির কল। রিসিভ করে তো কান্না করে দিলাম। আদি, তুমি আমাকে ভালোবাসো না তাই না? ভালোবাসলে কি আজ সারাদিন আমাকে ফোন না দিয়ে থাকতে পারতে? বলেই আবার কাঁদতে লাগলাম। ওফ মেঘনা, তুমি এত ছেলে মানুষই কেন বলো তো? আর কখন বললাম তোমায় ভালোবাসি না? আমি জানি, ভালোবাসলে কি কথা না বলে থাকতে পারতে? আমার ফোনও রিসিভ করনি। আমি অনেক বিজি ছিলাম, তাই তোমার ফোন রিসিভ করিনি। এতে ভালো না বাসা কি হলো? তোমার জন্য আজ সারাদিন আমি না খেয়ে আছি, তুমি ফোন রিসিভ করনি বলে খায়ও নি। সবাই বুঝেছে আমার কিছু একটা হয়েছে। তুমি আর কোনোদিন এমন করো না কিন্তু। আচ্ছা, আর না খেয়ে থাকাটা উচিত না কিন্তু। যাও তাড়াতাড়ি খেয়ে আসো, পরে কথা বলবো। এখন খাবো না, আগে আই লাভ ইউ বলো। ওই পাশ থেকে কিছু শোনার আগে কারো চিৎকার শুনলাম। ভয়ে আমার আত্মা শেষ। এটা তো ভাইয়ার কণ্ঠ। হাত থেকে ফোন পড়ে গেছে। পেছনে তাকিয়ে দেখি ভাইয়া আগুন চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া কি শুনে ফেলেছে? আব্বু আম্মুও কি ভাইয়ার চিৎকার শুনে দৌড়ে আসে? ভাইয়া আমার কাছে এসে ঠাস করে গালে চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া এত সহজে মারে না। আমি খুব বড় কোনো অন্যায় করলে এমন জোরে মারে। তার মানে ভাইয়া সব শুনেছে। চর খেয়ে যে ব্যথা পেয়েছি তার থেকে বেশি ভয় লাগছে ভাইয়া সব শুনে ফেলেছে বলে। কার সাথে কথা বলছিলি বল? তার জন্য না খেয়ে আসিস? কি হলো, কথা বলিস না কেন? তোমাকে আদর দিয়ে পাদর তৈরি করা হয়েছে, নইলে এসব করতে পারতে না। আমি চুপ করে চোখের জল ফেলছি, আর ভাইয়া আমাকে কথা শুনিয়েই যাচ্ছে। আব্বু এসে জিজ্ঞেস করছে কেন এমন করছে। তোমার মেয়ে কোনো এক ছেলেকে আই লাভ ইউ বলছিল ফোনে, আর তার জন্য নাকি না খেয়ে বসে আছে। সবাই মিলে আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। যাওয়ার আগে ফোনটাও নিয়ে গেল। এত কথাগুলো শুনেও আমার খারাপ লাগেনি, কষ্ট লাগেনি। কষ্ট লাগছিল ফোনটা নিয়ে গেছিল বলে। দুদিন আদের সাথে যোগাযোগ করতে পারিনি, ফোন কোনোভাবে নিতে পারছিলাম না। হঠাৎ কারো কথায় বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখি আদি, সাথে একটা লোক, মনে হচ্ছে ডাক্তার। তাহলে আদি কি ডাক্তার আনতে গেছিল? আমাকে যদি ভালো না বাসে তাহলে ডাক্তার আনতে কেন গিয়েছিল? ডাক্তার আমাকে দেখে বলল না খেয়ে থাকার জন্য জ্ঞান হারিয়েছিলাম। তারপর ডাক্তার চলে গেল, আদিও সাথে গেল। সকালে বাড়ি থেকে না খেয়ে বের হয়েছিলাম। এখানে আসার পর আদি আমাকে একবার খেতে বলেছিল, আমি না করেছিলাম, আর খাওয়া হয়নি। এরপর আদি হাতে খাবার নিয়ে এলো, আমার সামনে খাবার রেখে খেতে বলল। আমাকে ভালো না বাসলে বিয়ে কেন করলে? আবার এখন সেবা যত্ন কেন করছো? ওই মেয়েকে যাকে নিয়ে তুমি ছাদে ছিলে, আর সে গেল কোথায়? তোমার কোনো কথার উত্তর আমি দেব না। শুধু এইটুকু জেনে রাখো, আমি তোমায় ভালোবাসি না। আগে যা ছিল সব নাটক, আর সেই নাটকটা করেছি তোমাকে বিয়ে করে কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা, কষ্ট না দিয়ে খাওয়াচ্ছ কেন? কষ্ট দাও, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন স্বীকার করছো না? এটা তোমার ভুল ধারণা, তা খুব শীঘ্রই বুঝবে। আর খাওয়াচ্ছি কেন, না খাওয়ালে তোমাকে শাস্তি দেব কিভাবে? বলে জোর করে খাওয়াতে লাগলো। আমাকে খাইয়ে দিয়ে সোফায় শুয়ে পড়লো, আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি। তুমি সোফায় শুলে কেন? এখানে আসো। তোমার সাথে শুতে যাব আমি। চুপচাপ ঘুমিয়ে পড়ো, কাল থেকে অন্য রুমে শুবে। কেন অন্য রুমে শুবো? আমি এখানে থেকে কোথাও যাব না, আর তুমিও আমার সাথে ঘুমাবে। বলে উঠে গিয়ে দাঁড়ালাম আদির সামনে। কি হলো, আসো, খাটে আসো। তুমি আমার হাজবেন্ড, তোমাকে আমি আমার সাথেই ঘুমাতে হবে, ভালো না বাসলেও। আদি আমার কথা কানে না নিয়ে চোখ বুজে শুয়ে পড়ল। আমি নীরব ভাবে তাকিয়ে দেখছি কি করা যায়। বাথরুমে গিয়ে পানি এনে আদির শরীরে ঢেলে দিলাম। হঠাৎ এমন হওয়ায় চিৎকার করে উঠে দাঁড়ালো। আমি তো হেসেই শেষ। আমার হাসি দেখে রেগে তাকিয়ে,
এটা কি করলে তুমি? আমি এখন ঘুমাবো কোথায়? অন্য রুমও অপরিষ্কার যে, সেখানে যাব? তোমার জন্য এগুলো হয়েছে। তুমি নিচে শোবে আর আমি খাটে। কথাটা বলেই খাটে শুয়ে পড়ল। আমিও খাটের দিকে এগিয়ে গেলাম। একদম খাটে আসবে না, নিচে অথবা ভেজা সোফায় শুয়ে পড়ো। তুমি নষ্ট করেছো, এখন তুমি কাজ করো। আমি আদির কথা কানে না তুলে খাটে শুয়ে পড়লাম। আমাকে শুতে দেখে আদি উঠতে লাগলো। আমি ওর হাত টেনে ধরে রাখলাম। প্লিজ আদি, যেও না। আমার না খুব খারাপ লাগছে, সত্যি অনেক খারাপ লাগছে। তুমি আমাকে ধোকা দিবে আমি এখনো বিশ্বাস করিনি। এগুলো সব মিথ্যা, তাই না বলো? সব মিথ্যে। তুমি আমাকেই ভালোবাসো। সব সত্যি মেঘনা, আমি সত্যি তোমাকে ভালোবাসি না। কখনো না, তুমি আমাকে ঠকাতে পারো না। আমি তোমার জন্য পরিবারের সবার বিরুদ্ধে গিয়েছি। কেন এমন করলে? ভালো না বাসলে কেন ঠকালে? বলো প্লিজ। বলবো, কিন্তু এখন না। এখন বলো প্লিজ, কি এমন কারণ যার জন্য আমার জীবনটা নষ্ট করে দিলে? তোমাকে কথা দিতে হবে একটা। কি কথা? আমি সব দিতে রাজি, তবুও বলো আমার কি অপরাধ যার জন্য আমাকে এভাবে ঠকালে? এখন আমি কিছু বলবো না মেঘনা। যেদিন তুমি সব জানবে সেদিন আমার লাইফ থেকে তোমাকে চিরদিনের জন্য চলে যেতে। আদি, এমন একটা কথা তুমি বলতে পারলে? আমি তোমাকে ছেড়ে চলে যাব? এটা কখনো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ অন্য কিছু বলো। আর আমি কোথায় যাব বলো? বাড়িতে কেউ আমাকে উঠতে দেবে না। এখন তুমি ছাড়া আর কে আছে আমার? তাহলে আমি কিছু বলতেও পারবো না। যেদিন যেতে পারবে সেদিন শুনতে এসো। কথাটা বলে উঠতে লাগলো। আমার খুব ঘুম পাচ্ছে আদি, আমি একটু ঘুমাতে চাই। এত শখ আমি নিতে পারছি না। তোমার বুকে একটু ঘুমাতে চাই বলে আদির বুকে মাথা রাখলাম। প্রথমে উঠতে চাইলেও পরে আর ওঠেনি। আমি কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে নিজেকে মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে। তাকিয়ে দেখি আদির বুকে আমি, আর সে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এটা দেখে মুখে হাসি ফুটে উঠল। কাল তো আমার সাথে শুতেই চাইলো না, আর এখন এভাবে ঘুমাচ্ছে। মাথাটা উঁচু করে মুখের দিকে তাকালাম। কত মায়াবী লাগছে দেখতে। আমি তো এটাই চাইছিলাম। সকালে ঘুম থেকে আগে আদির মুখ দেখব, তা আমার পূরণ হয়েছে। কিন্তু কি কারণ আছে যার জন্য আমার সাথে আদি এমন করছে? আমাকে জানতেই হবে। কিছুক্ষণ আদির মুখের দিকে তাকিয়ে থেকে ওর কপালে একটা কিস করলাম। সাথে সাথে মনে হলো ভূমিকম্প হলো, আর আমি খাট থেকে নিচে পড়ে গেলাম। কি হলো কিছু বুঝতে পারলাম না। উফ, মাজায় ব্যথা পেয়েছি। উপরে তাকিয়ে দেখি আদি আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। হঠাৎ তো রাগের কি হলো বুঝলাম না। আমি অবাক নয়নে তাকিয়ে আছি আদির দিকে। রাগ মিশ্রিত চোখে তাকিয়ে আছে। তো ধাক্কা দেব না তো আদর করবো না কি কোলে বসিয়ে রাখবো? তোমার সাহস কি করে হলো আমাকে টাচ করার? মানে কি বলতে চাইছো? তোমাকে আমি টাচ করতে পারবো না? না। কেন? তুমি আমার স্বামী, আমার পুরো অধিকার আছে তোমাকে টাচ করার। আছে, কিন্তু আমি তোমাকে সেই অধিকার দেইনি আর দেব না। আমি অন্য কাউকে ভালোবাসি। কিছুদিন পর তাকে বিয়ে করব। তোমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য আমি বিয়ে করেছি। খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে নিশিকে বিয়ে করব। তাই আমার থেকে দূরে থাকবে। কথাটা বলেই আদি ওয়াশরুমে চলে গেল। আমার দিকে ফিরেও তাকালো না। এতটাই ঘৃণা করে আমায়। আর কি বলল? নিশিকে ভালোবাসে। কে এই নিশি? সেদিন রাতে যাকে দেখেছিলাম সেই কি নিশি? এইভাবে বলতে পারলো অন্য মেয়েকে ভালোবাসার কথা? আর কি বলল ডিভোর্স দেবে আমাকে? না, এটা কিছুতেই হতে দেব না। আমি কখনো ডিভোর্স দেব না। শত অপমান করুক, কষ্ট দেখ, আমি আদিকে ছেড়ে কোথাও যাব না। আমাকে খুঁজে বের করতে হবে কি কারণে এত ঘৃণা আদি মনে আমার জন্য। বাড়ির কথা খুব মনে পড়ছে। মা, বাবা, ভাইয়া সবাই কেমন আছে? সবাই আমাকে হয়তো ঘৃণা করছে, আর ভালোবাসবে না কেউ আমাকে। সবাইকে পর করে চলে এসেছিলাম যার হাত ধরে বিশ্বাস করে, সেও তো আমাকে কষ্ট দিচ্ছে। আদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কোথায় যাব? আমার বাড়িতে যাওয়ার মুখ নেই, কারোর সামনে যেতে পারবো না। খুব তাড়াতাড়ি এসব জানতে হবে। পুরো শরীর ব্যথা হয়ে গেছে, উঠতেও পারছি না। আগে আমি একটু ব্যথা পেলে আদি পাগলের মতো হয়ে যেত, আর এখন নিজেই ব্যথা দিচ্ছে। কেন এত বদলে গেলে তুমি আদি? আবার আগের মতো হয়ে যাও না। কি হলো? এখনো সেখানেই বসে আছো কেন? যাও, ফ্রেশ হয়ে রান্না করো। আমি অফিসে যাব। আর একদম ন্যাকা কান্না কাঁদবে না, আমার অসহ্য লাগে এসব। আমার কান্না তোমার কাছে অসহ্য লাগছে? হ্যাঁ। ভালো। আর কি যেন বললে? তুমি ভালো করে জানো আমি রান্না করতে পারি না। পারো না বললে তো হবে না। আমার এখন খিদে পেয়েছে। যাও তাড়াতাড়ি রান্না করো। দরকার পড়লে অনলাইন দেখে নাও, তবুও তোমাকেই রান্না করতে হবে। আমার পুরো শরীর ব্যথা করছে আদি, আমি রান্না করতে পারবো না। তুমি অন্য কাউকে বলো। অন্য কাকে বলবো? এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। কেউ নেই মানে? তাহলে কাজ করবে কে? কেন, তুমি করবে?
আমি করব? তুমি তাড়াতাড়ি যাও, নইলে আমি তো বাইরে গিয়ে খেতে পারবো। কিন্তু তুমি কি খাবে? নিজের খিদে লাগলে রান্না করো। বলেই আদি রেডি হতে লাগলো। আমি কষ্ট করে উঠে বাথরুমে গেলাম। গোসল করে পড়লাম মহা বিপদে। এখন কি পরবো? আমার তো এখানে জামা কাপড়ও নেই। শীত করছে কিন্তু বের হতে পারছি না। আদি রুমে আছে। কি হলো, আজ কি আর বের হবে না নাকি? এতক্ষণ লাগে কারো? আমি কিন্তু বসে আছি, না খেয়ে যাব না। তাড়াতাড়ি আসো, রান্না তোমাকে করতেই হবে। আমার ড্রেস আনিনি, প্লিজ দাও না, নয়তো বের হতে পারবো না। কি মেয়ে তুমি? কেউ ড্রেস ছাড়া গোসল করে? প্লিজ দাও না, আমার মনে ছিল না। দরজাটা খুলো। দরজা খুলবো কেন? আপনি না আমাকে বউ বলে মানেন না? তাহলে এটা কিন্তু ঠিক না। আমারও তো তোমাকে দেখার ইচ্ছে নেই। তোমার ড্রেস নেওয়ার জন্য দরজা খুলতে বলছি। ও, দরজা খুলে একটু ফাঁক করে হাত বের করে জামা নিলাম। কিছুক্ষণ পর এত সময় লাগে রান্না করতে? তুমি তো অকর্মার ঢেকি, তোমার আগে কাউকে দেখিনি। নিজে রান্না করে খান, তাহলে আমাকে দিয়েছেন কেন রাতে? অনেক কষ্টে রুটি আর ডিম ভাজলাম। জীবনে ফার্স্ট রান্না করলাম। রুটিটা পুড়ে পুড়ে গেছে, কিন্তু রান্না করেছি এই অনেক। হাতে ছ্যাঁকাও খেয়েছি। খাবার নিয়ে আদির সামনে রাখলাম। অনেক খুশি হয়ে গেলাম, কিন্তু খুশি বেশিক্ষণ থাকলো না। এগুলো কি? সব তো পুড়ে গেছে, এসব কি খাওয়া যায়? বলেই সব ফেলে দিল। আমি ভেবেছিলাম আমার রান্না যেমনই হোক আদি মজা করে খাবে, কিন্তু আমার সমস্ত বিশ্বাস ভেঙে ফেলে দিল। তারপর চলে গেল। আমি সব আবার উঠিয়ে প্লেটে রাখলাম। চোখের পানি বাদ মানছে না। এত অবহেলা মেনে নেওয়া যায়? খিদে পেয়েছিল এখন, আর খাওয়ার ইচ্ছেও নেই। রুমে এসে শুয়ে পড়লাম। অনেক খারাপ লাগছে, একটু ঘুমানো দরকার। বিকেলের দিকে ঘুম থেকে উঠে এখন আর নড়তে পারছি না। এত খিদে পেয়েছে যে আমি নড়তেও পারছি না। এমনিতে আমার খিদে সহ্য করতে পারি না আমি, আর আজ সারাদিন না খেয়ে আছি। এইরকম কোনো রকম উঠে বাইরে এলাম। সিঁড়ি দিয়ে নামতেও পারছি না, এত দুর্বল লাগছে। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। নিচে গিয়ে পুরো রুটি আর ডিম নিয়ে বসলাম। একটু ছিঁড়ে মুখে দিলাম। ছি, কি খারাপ হয়েছে খেতে। এগুলো কি খাওয়া যায়? তাও খিদে বেশি পেয়েছে বলে অনেক কষ্টে একটু খেলাম। ফোনও নেই যে আদিকে কল করব। একা একা এখন খারাপ লাগছে। ঘুমিয়েছিলাম বলে এতক্ষণ কোনো রকম লাগেনি। এখন বুঝতে পারছি বাড়িটা কত নিস্তব্ধ। দরজা খুলে বাইরে আসলাম। দারোয়ান আছে একজন, এছাড়া আর কেউ নেই। বিকেল হয়েছে বলে সে বাগানে পানি দিচ্ছে। আমি এগিয়ে গেলাম তার সাথে একটু কথা বলার জন্য। আর তো কেউ নেই কথা বলার মতো। বাগানটা সুন্দর, আদি করেছে। মনে হয় সব ধরনের ফুল আছে। দারোয়ান কাকা আমাকে দেখে দৌড়ে এলো। কিছু বুঝলাম না, এমন দৌড়ে আসার কি আছে? কি হয়েছে কাকা, আপনি দৌড়াদৌড়ি করছেন কেন? অবাক হয়ে। আপনি এখানে কেন? কিছু কি হয়েছে? কোনো দরকার থাকলে আমি যেতাম, আপনি কষ্ট করতে গেলেন কেন? এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি এমনি এসেছি। বাড়িতে কেউ নেই তো, তাই একা একা ভালো লাগছিল না, তাই আপনার সাথে পরিচিত হতে এলাম। ও আচ্ছা, আর কখনো এভাবে বাইরে আইসেন না। আদি বাবা জানলে আমারে অনেক বকবে। এখন ভিতরে চলে যান। এত ভয় পাচ্ছেন কেন? আর বকবে কেন? আমি তো ঘুরতে এসেছি। সে আর কিছু না বলে চলে গেল। এত ভয় পাওয়ার কি আছে? ঘুরতেই তো এসেছি। দেখলাম সে গেটের কাছে গিয়ে তালা দিল ভালো করে, তারপর আবার গাছে পানি দিতে লাগলো। এখন বুঝলাম ভয়ের কারণ। আদি নিশ্চয়ই বলে গেছে আমি যেন বাড়ি থেকে না বের হই। তার মানে আদি ভেবেছে আমি পালিয়ে যাব। সত্যি কত বোকা আদি, আমি নাকি পালিয়ে যাব। এটা তো কখনো হবে না, শত কষ্ট দিক। আমি তো এত সহজে যাচ্ছি না। যাকে ভালোবাসি, যার হাত ধরে বাড়ির সবাইকে ছেড়ে এসেছি, সে কেন আমার সাথে এমন করছে সব না জেনেই চলে যাব? অসম্ভব। কথাগুলো ভেবে ভেতরে চলে এলাম। রাত 8টা বাজে, এখন পর্যন্ত আদি বাড়ি আসে নাই। এত বড় একটা বাড়িতে আমি একা ভয়ে ভয়ে আছি। কখন আসবে কে জানে? ওর কি একটু চিন্তা হচ্ছে না আমি কিভাবে আছি, কি করছি? এত পাষাণ হয়েছে ও। 9টার দিকে আদি বাড়ি এলো। মনে হয় অনেক পরিশ্রম করেছে দেখে অনেক টায়ার্ড লাগছে। এসে বাথরুমে গিয়ে গোসল সেরে এলো। তারপর ডাস করে খাটে শুয়ে পড়লো। আমি ওর মাথার কাছে গিয়ে বসলাম। তারপর মাথা টিপে দিতে লাগলাম। ও আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। তারপর হাতটা ওর বুকে চেপে ধরলো। আমি ওর কথা বোঝার জন্য কানটা ওর মুখের কাছে এগিয়ে নিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আদি কি বলছো? আমি তো কিছুই বুঝছি না। এখন আর কথা বলছে না। মুখের দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। কি বলতেছিল আদি? শুধু ধোকা দিয়েছে কেন? এটা বুঝেছি, কে কাকে ধোকা দিয়েছে। খেয়ে এসেছে নাকি কে জানে। নিচে এসে কি করা যায় ভাবছি। পুরো কিচেন ঘুরে নুডলস পেলাম। আমার অনেক পছন্দ। আম্মু যখন রান্না করতো আমি দাঁড়িয়ে থাকতাম আম্মুর পাশে, কারণ ভাইয়াও নুডলস খাওয়া নিয়ে ঝগড়া করতাম সব সময় দুজন। আম্মুর রান্না মনে করে নুডলস রাঁধলাম। একটু খেয়ে দেখলাম ভালো হয়েছে, খাওয়া যাবে। প্লেটে করে রুমে এসে দেখলাম এখনো শুয়ে আছে আদি। আমি কাছে গিয়ে কয়েকবার ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। হাত দিয়ে ধাক্কা দিলাম।
এ কি শরীর এত গরম? ভালো করে মাথায় ঘাড়ে হাত দিয়ে দেখি প্রচন্ড গরম। তার মানে আদির জ্বর এসেছে। এত জ্বর, এখন কি করব আমি? আমি তো কাউকে চিনিও না। এখনকার ডাক্তার পাবো কই? আমার জ্বর আসলে আম্মু পানি ভিজিয়ে দিত, আমিও তাই করি, দেখি কাজ হয় নাকি। অনেকক্ষণ দিলাম কিন্তু কিছুই হচ্ছে না। আদির নাম্বার নিয়ে দারোয়ান কাকাকে ফোন দিলাম, সেও ফোন ধরছে না। কয়েকবার দিয়ে রেখে দিলাম, মনে হয় ঘুমিয়ে পড়েছে। একটু পর কলিং বেল বাজানোর শব্দ পেলাম। এত রাতে আবার কে এলো? দরজার কাছে এসে বললাম, কে? ম্যাডাম, আমি শফিক, আপনাদের দারোয়ান। আমাকে ফোন দিয়েছিল আদি বাবা। ও আপনি? আপনি তো আমার ফোন রিসিভ করছিলেন না। দরজা খুললাম। কি হয়েছে ম্যাডাম? এত রাতে ফোন দিয়েছিল কেন আদি বাবা? আদি না, আমি দিয়েছি। কেন, কি হয়েছে? আদির অনেক জ্বর এসেছে, আমি কি করব ভেবে পাচ্ছি না। আপনি একটু ডাক্তারকে খবর দিতে পারবেন? পারবো। আপনি এত চিন্তা করেন না, আমি আসছি। একটু পর শফিক ডাক্তার নিয়ে আসে। 2 দিন জ্বর থাকে আদির। এত কষ্ট হচ্ছিল ওর, উঠতে পারে নাই। আমাকে কিছু বলেও নি। এই 2 দিন আমি ওর সাথেই থেকেছি। দারোয়ান কাকাকে বলে বাইরের খাবার আনিয়ে খাইয়েছি। এদিকে আমার বাবা মা মেয়ের চিন্তায় শেষ। আমার মেয়েটা কোথায় চলে গেল? 4 দিন হয়ে গেছে মেয়েটা নিখোঁজ। তুমি যদি মেনে নিতে ওই ছেলেকে, তাহলে আজ মেয়েটা চলে যেত না। কোথায় আছে, কি করছে, কে জানে। বলেই কান্না করতে লাগলো রুমা বেগম, মানে আমার মা। রেগে কথাগুলো বলল মহিউদ্দিন, আমার বাবা। ওই মেয়ের জন্য কেঁদে কি হবে? সে কি আমাদের কথা ভেবেছে? নিজের জন্য আমাদেরকে পর করে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। ওই মেয়ের জন্য আর কাঁদবে না। তুমি বুঝবে না, মায়ের মন। মেয়ে শত খারাপ হলেও মা কখনো তাকে ভুলতে পারে না। আমিও পারবো না। তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। ওর যার সাথে খুশি থাক, মেনে নাও। 2 দিন তো কম খুঁজলাম না, আর ওর নাম মুখে আনবে না। বলেই উঠে চলে গেল। আমার মা আমার জন্য কষ্ট পাচ্ছে। মেয়েরা এমনই হয়, সন্তান শত ভুল করলেও ক্ষমা করে দেয়। আমার ভাই অফিস থেকে সোজা চলে গেছে বন্ধুদের সাথে আড্ডাখানায়। কিরে মেঘ, তুই এইখানে কেন? বন্ধু ছাড়া তো আসিস না, আজ একেবারে অফিস থেকে এইখানে চলে এলি? কিছু না বলে মদের বোতল হাতে নিয়ে খেতে লাগলো। এটা কি করছিস আজ? এগুলো খাচ্ছিস কেন? বাড়ি যাবি না? আংটি তোকে এভাবে এখন দেখলে অনেক কষ্ট পাবে, কিন্তু এমনিতেই মেঘনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পারছি না, আর আমার অনেক কষ্ট হচ্ছে। এগুলো না খেলে আমি পাগল হয়ে যাব। তোর বাবা মার জন্য নিজেকে শক্ত রাখা উচিত। উনি ঠিক বলেছে। এইসব ভুল। বাড়ির সবার জন্য খুশি থাকা, ভালো থাকা। মেঘনার কোনো খোঁজ পেয়েছিস? না রে, পাইনি। অনেকক্ষণ থেকে বাড়ি ফিরে এলো মেঘ ভাইয়া। আজকে খাওয়াটা বেশি হয়ে গেছে। নিজেকে কন্ট্রোল করে কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা খুললো। আম্মু আজও জেগে আছে। কিরে, এলি কেন? তুইও চলে যা আরেকজনের মতো। আর আসতে হবে না, কাউকে দরকার নেই। মা, তুই মদ খেয়েছিস? না মানে কি বলবো আমি বুঝতে পারছি না। কি হলো বল? এগুলো খেয়ে বাড়ি আসার আগে আমার জন্য বিষ নিয়ে আসতি। তোদের জন্য কি কোনো দিন শান্তি পাবো না? একজন চলে গেছে ভালোবেসে, আর একজন দেবদাস হয়ে ঘুরছে। বলেই আম্মু কাঁদতে কাঁদতে চলে গেল। আমি নিজের রুমে চলে আসলাম। সত্যি কি অনেক খারাপ হয়ে গেছি? কিন্তু কেন? ভালোবেসে? অতীতের পাতায় ডুব দিল ভাইয়া। কিরে, না খেয়ে বেরিয়ে যাচ্ছিস যে? একটু আগে তো খেলাম, আবার খাবো কি বলছো? 10টায় খেয়েছি, আর এখন মাত্র 11টা বাজে। ভাইয়া বিরক্ত হয়ে কথাটা বলল। সে তার মাকে চেনে, কোথাও যেতে গেলে সব সময় এমনই করে। তাই কি হয়েছে? খেয়েছিস বলে একটু পর তো আবার খিদে পাবে। আমি আর খাবার টিফিনে বক্সে বেড়ে রেখেছি, ওটা নিয়ে যা, রাস্তায় খেয়ে নিস। কেন যে দূরে গিয়ে পড়তে হবে বুঝি না। এখানে কি পড়ার জায়গা নেই যে চট্টগ্রামে যেতে হবে? কথাগুলো বলেই কান্না কান্না ভাব করে উঠল আম্মু। মেঘ ইনোসেন্ট মুড নিয়ে বলল, উফ আম্মু, তুমি আবার শুরু করলে। 1 বছরেরই তো ব্যাপার, এত কান্নার কি আছে? আমি তো কিছুদিন পর পর আসবো। এখন তুমি কান্না করলে আমি কি যেতে পারবো? আচ্ছা, নিজের খেয়াল রাখবি, আর সময় মতো খাওয়া দাওয়া করবি। নিজের প্রতি তো একটু যত্ন নেস না। আর এই টিফিন বক্স ব্যাগে ভরে নে, আমি আরেক প্লেটে খাবার এনে তোকে খাইয়ে দিব। আমি সত্যি এখন যেতে পারবো না। তুমি টিফিনটা দাও, নিয়ে যাচ্ছি। মেঘনা কই? ওকে দেখছি না যে। কই আর থাকবে, রাগ করে বসে আছে ঘরে। বোনের রাগ ভাঙাতে ঘরে গেলাম। ওরে বাবা, রেগে আমার দিকে তাকাচ্ছেও না। আমি সামনে গিয়ে কানে ধরে সরি বললাম, কাজ হলো না। মেঘনা আমাকে ছাড়া একটুও থাকতে পারে না। ও যদি জানে চলে যাব,
তাহলে না খেয়ে থাকতো। তাই ভেবেছি না জানিয়ে যাব, কিন্তু সকালে সব জেনে গেছে। কি হলো, কথা বলবি না আমার সাথে? সরি বললাম তো, এখন কি কান ধরে উঠবোস করতে হবে আমাকে? থাক, আর ভাব দেখাতে হবে না। তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। বাসলে কি না জানিয়ে যাওয়ার কথা ভাবতে? তুই কষ্ট পাবি তাই। আচ্ছা সরি, আর কখনো এমন করব না। এখন আমাকে হাসি মুখে বিদায় দে, নয়তো আমি যেতে পারবো না। মেঘনার রাগ ভাঙাতে সক্ষম হলাম। তারপর সবার থেকে বিদায় নিই, রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। মাস্টার্স পড়তে যাচ্ছি চট্টগ্রামে। বাড়ির সবাইকে ছেড়ে যেতে খারাপ লাগছে, কিন্তু সরকারি ভাবে পড়তে পারবো, তাই চলে এলাম। এখানে এসে আরেক বিপদ হলো। যে বাড়িতে ভাড়া থাকবো সে বলল আজকে নাকি থাকতে পারবো না, কারণ যে রুমে আমি থাকবো তাতে যারা ছিল তাদের আর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা প্রবলেমের জন্য আরো 1 সপ্তাহ থাকতে হবে তাদের। বাড়িওয়ালা বলল, আমার জন্য তোমার কি বিপদ হলো বাবা? এখন কি করি বলো তো? এতদিন ছিল তারা, এখন তো আর বলা যায় না চলে যাও। আঙ্কেল, কিন্তু আমি এখন কোথায় যাব? আমি তো এখানে কাউকে চিনিও না, আর 7 দিন কোথায় থাকবো? আমার কাল থেকে ক্লাস করতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। তোমাকে অন্য এক জায়গায় থাকতে হবে, আর বন্ধু হাবিবুর এর বাসায়। ওরা ভাড়া দেয় না নিজেদের। আমি ফোন করে বলে দিচ্ছি, তুমি ওখানে যাও, 1 সপ্তাহ পর এখানে থেকো। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ভাইয়া। বাড়িটা অনেক বড়, দোতলা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। অন্যের বাসায় যেতেও কেমন জানি লাগছে তার। হঠাৎ দারোয়ান তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বেরিয়ে এলো। কাকে চাই? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এটা কি হাবিবুর রহমানের বাড়ি? তার সাথে কথা বলে ভেতরে ঢুকলো ভাইয়া। চারপাশে দেখছে অনেক সুন্দর বাড়িটা, একদম সাজানো গোছানো, সবকিছু দেখছিল। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠের গান কানে এলো। তার গানটা যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে। কে গাইছে এত সুন্দর করে, জানার খুব ইচ্ছে হলো। ভাইয়ার বাড়ির ভেতরে না গিয়ে বাগানের দিকে যেতে লাগলো। ওই দিক থেকেই গানটা আসছেন। এই দিকটা তো আরো সুন্দর, নানা ফুলের গাছ, 4-5 ফুলের গন্ধে মম করছে। মুগ্ধতার সাথে দেখছে আর এগিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলো একটা মেয়ে গান গাইছে আর নাচছে, আর অন্যদিকে যার জন্য ভাইয়া মুখ দেখতে পারছে না, ও দেখার চেষ্টা করছি, কিন্তু অন্যদিকে ঘুরে আছে। মেয়েটা একটা নীল রঙের ফ্রক আর সাদা ওড়না কোমরে বেঁধে রেখেছে, চুলগুলো বেনি করে রেখেছে। হঠাৎ নাচতে নাচতে তার দিকে ঘুরলো আর সাথে সাথে চিৎকার করে উঠলো। ভাইয়া কিছু বুঝলো না, মেয়েটার সাথে ভাইয়াও চিৎকার করে উঠলো। মেয়েটি হঠাৎ চিৎকার থামিয়ে অবাক চোখে আমার দিকে তাকালো, আর আমি মেয়েটির চোখে হারিয়ে গেছি। অসম্ভব সুন্দর দেখতে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি মেয়েটির দিকে, অন্য কোনো দিক খেয়ালই নেই। হঠাৎ চেঁচামেচিতে বাস্তবে ফিরলাম। এই মিস্টার, আপনি কে? আর এইভাবে চিৎকার করলেন কেন? আমি তো আপনার চিৎকার শুনে চিৎকার করলাম, আপনি চিৎকার করলেন কেন? আমি তো আপনাকে দেখেই চিৎকার করেছি, কিন্তু আপনার চিৎকারের কারণটা বুঝলাম না। আপনি কে আর এখানে কি করছেন? ওয়েট, আপনি কি চুরি করতে এসেছেন? ঠিক, আমি শুনেছি এখন চোরেরাও ভালো পোশাক পরে। আসলে আমাদেরকে বোকা বানানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর সবকিছু নিয়ে চলে যায়। কিন্তু আপনার সে আশা সফল হবে না। আমি আপনাকে চিনে ফেলেছি। আব্বু, আব্বু, কোথায় তোমরা? চোর ধরেছি। এ কোন বিপদে পড়লাম রে বাবা, এই মেয়ে তো অনেক সাংঘাতিক, আমাকে চোর বানিয়ে দিল। আব্বু, আম্মু, হাসিম কাকা, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, এদিকে আমি চোর ধরেছি। বলেই মেয়েটি ভাইয়ার হাত জাপটে ধরলো। ও বলছে চোর না, অথচ মেয়েটি ভাইয়ার কথা কানেই নিচ্ছে না, চিল্লাচিল্লি করে ডেকেই চলেছে। নিরুপায় হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা মধ্য মহিলায় এলো, মনে হয় মেয়েটার মা, আর সাথে আরেকজন, ইনি হয়তো এর বাবা। দৌড়ে এদের কাছে এসে দাঁড়ালো। কি হয়েছে অনু? তুই এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আর এই লোকটাকে এভাবে ধরে রেখেছিস কেন? তার মানে মেয়েটার নাম অনু? আম্মু, ইনি চোর। আমি ধরেছি হাতে নাতে। দেখো, বাড়ির পেছনে দরজা দিকে যাচ্ছিল, কিন্তু আমি এখানে ছিলাম বলে যেতে পারিনি। আমি চোর না, আর কতবার বলবো? অনু রাগে চোখে তার দিকে তাকিয়ে, চোরেরা কি স্বীকার করে যে আমি চোর? আচ্ছা, ওকে তো দেখে চোর মনে হচ্ছে না, তোর হয়তো ভুল হচ্ছে অনু। আব্বু, আমার কেন ভুল হবে? সে ভালো পোশাক পরেছে বলে কি চোর হতে পারে না? আচ্ছা, তোমার নাম কি বলো তো? জি, আমি মেঘ। আপনার বাসায় 1 সপ্তাহ থাকতে এসেছিলাম, আপনাকে কি ফোন করে বলেনি? ও বলেছে কিছুক্ষণ আগে। তুমি সেই অনু? ইনি কোনো চোর না, তোমার আঙ্কেল পাঠিয়েছে। সরি বলো, না জেনে এমন হেনস্থা করা উচিত হয়নি তোমার। অনু ভাইয়ার হাত ছেড়ে কিছুটা লজ্জা পাওয়ার মতো সরি বলল, তারপর দৌড়ে চলে গেল। কিছু বুঝলো না ভাইয়া এভাবে যাওয়ার কারণ।
তুমি কিছু মনে করো না ওর ব্যবহারে। আসলে কয়েকদিন আগে একজন চোর এসেছিল তোমার মতো ভালো পোশাক পরে। আমি বাড়ি ছিলাম না, সে এসে পরিচয় দিয়েছিল আমার পরিচিত। চুরি করতে গিয়েছিল, কিন্তু আমার মেয়ের মাথায় সেই বুদ্ধি, সে তাকে ধরে পুলিশের হাতে দিয়েছিল। আজও তোমাকে দেখে এমন বলছে। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। চলো ভেতরে। তার সাথে বাড়ির ভেতরে গেল ভাইয়া, একটা রুমে নিয়ে এলো তাকে। তুমি এই রুমে থাকতে পারো, এটা আমার ছেলের রুম। আমি তো বাড়ি ভাড়া দেই না, তাই গেস্ট রুম পরিষ্কার করা নেই। কিন্তু তবু আপনার ছেলে যদি কিছু মনে করে? না, সে তো বাড়ি নেই, এবছর বিদেশে পাঠিয়েছি, 2 বছরে ওখানে কোর্স শেষ করে আসবে। ও আচ্ছা। ওনারা চলে গেল। ভাইয়া ফ্রেশ হয়ে ঠাস করে খাটে শুয়ে পড়লো। কখন ঘুমিয়ে পড়েছে টেরই পায়নিও। কারো ডাকে জাগ না পেল। তাকিয়ে দেখে ওই মেয়েটি, মানে অনু দাঁড়িয়ে আছে। ধরফড়ি উঠলো, কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। ফোন হাতে নিয়ে দেখলো 9টা বাজে, 20+ কল। সবগুলো বাড়ি থেকে ফোন দিয়েছে। তার জানানোর কথাও মনে ছিল না। আমি আপনাকে ডাকছি আর আপনি উঠেই ফোন নিয়ে পড়লেন। কেন কিছু জানতে চাইলেন না? এটা কোন ধরনের অভদ্রতা? খেয়ালই ছিল না একজন তার সামনে দাঁড়িয়ে আছে। ওহো সরি, আসলে বাড়ির থেকে অনেকগুলো ফোন আসছে তো তাই। আপনাকে নিচে খাওয়ার জন্য ডাকছে বলেই চলে গেল। মেয়েটা জানি কেমন একটা, এই রাগ দেখায় আবার অভিমান করে। ভাইয়া বাড়িতে ফোন দিয়ে কথা বলল, সাথে বকাও খেলো ফোন না ধরার জন্য। তারপর নিচে গিয়ে খেয়ে রুমে এসে দেখ অনু মেয়েটা বসে আছে। ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করলো মেয়েটা, আপনার নাম কি? আমি মেঘ। বাড়ি কোথায়? ঢাকা। কিসে পড়েন? এই মেয়ে তো আমার মনে হচ্ছে আমার ইন্টারভিউ নিচ্ছে মাস্টার্সে। তারপর আর কিছু না বলে চলে গেল। ভাইয়া হাবলার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে, এগুলো জিজ্ঞেস করলো কেন, আর আমি উত্তরই বা দিলাম কেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালো। হঠাৎ নিচে চোখ গেল, দেখে অনু গাছে পানি দিচ্ছে খুব যত্ন সহকারে। তাতে বোঝা যাচ্ছে ও মেয়েটা গাছের অনেক যত্ন নেয়। হঠাৎ উপরে তাকালো, আর তাকে দেখে কেমন যেন ভেঙচি কাটলো। ভাইয়া তো হতবাক, এই মেয়ে তার সাথে এমন করছে কেন। সকালে নাস্তা করতে করতে অনুর মা ডাকতে এলে নিচে এসে খাবার খেয়ে ভার্সিটিতে চলে এলো। নতুন কিছু ফ্রেন্ড হলো, ক্লাসগুলো ভালোই হয়েছে। 3টার দিকে বাড়ি আসলো। গেটের ভেতরে ঢুকতেই মনে হলো কিছু ছুঁড়ে মারা হলো। সামনে তাকিয়ে অবাক ভাইয়া, কারণ অনুর পুরো শরীর ভিজে আর কাদা ভরা মাটিতে ভেজা। তার মানে বৃষ্টি হয়েছে। কিন্তু অনুর অবস্থা দেখে ওকে যে কেউ বলবে এই মেয়ে বাচ্চা না হলে এমন কাদায় গড়াগড়ি খেত। কাদা ছেটাচ্ছে, যার ফলে শরীরেও কাদা এসে লেগেছে। একটু রেগেই কাছে গেল। এগুলো কি, আমার শরীরে কি দিয়েছেন দেখেন। অনু ভাইয়ার দিকে তাকিয়ে হিহি করে হেসে উঠল। যাও একটু রেগে ছিল, ওর ওই হাসি দেখে ভাইয়া সমস্ত রাগ উবে কোথায় গেল কে জানে। ওর হাসিতেই হারিয়ে গেল। মুগ্ধ হয়ে ওর হাসি দেখছে, অপূর্ব সুন্দর লাগছে। আবার কিছু শরীরে ছিটে আসায় বাস্তবে ফিরল ও। তাকি অনু আবার শরীর কাদা দিচ্ছে। এগুলো কি, আপনি আমার শরীরে আবার কাদা দিচ্ছেন কেন? তো কি করব, একবার না দেখে দিয়েছি, কিন্তু এখন আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন তাই বাস্তবে আনতে দিলাম বলেই হেসে উঠল। ওর কথা একটু বিষম খেলো ভাইয়া। আসলেই তো, তার কি হয়েছে, কেন ওর দিকে তাকালে নিজেকে ঠিক রাখতে পারে না? অন্য কোনো মেয়ের ক্ষেত্রে তো তার এমন হয়নি কখনো। তাহলে আর কিছু না ভেবে দ্রুত গতিতে চলে এলে ওর সামনে থেকে। রাতে রুমে শুয়ে আছে আর ভাবছে কি হলো তার, কেন খালি অনুর মুখটাই ভেসে ওঠে। কি জন্য? ভাইয়া কি ওকে ভালোবেসে ফেলেছে? না না, এটা কিছুতেই হতে পারে না। সে এখানে নিজের প্রয়োজনে তাদের সহায়তায় আছে। তাদের সাথে এটা করা ঠিক হবে না। ও আর বেশি অনুর কাছে যাবে না। 2 দিন যেদিকে অনু আছে সেদিকে কত গিয়েছে, কিন্তু অনুর সাথে কথা বলার ইচ্ছে কিছুতেই দমাতে পারেনি সে। খুব করে কাছে চায় ওকে। তাদের বিশ্বাস ভাঙতে চায় না বলে নিজেকে দূরে রাখতে চায়। কিন্তু অনু একটু পর পর এটা ওটা বলেই থাকে। 5 দিনের দিন ছাদে বসে বাড়িতে কথা বলছিল। মনে হচ্ছে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। কথা শেষ করে তাকিয়ে দেখে অনু আগুন চোখে তাকিয়ে আছে। কিছু বুঝতেছে না ভাইয়া। এভাবে রাখছে কেন? হঠাৎ আমার কাছে এসে ঠাস করে ফোনটা নিয়ে ফেলে দিতে গেল। আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে নিলাম। এসব কি অনু? আপনি আমার ফোন ছুঁড়ে মারতে যাচ্ছিলেন কেন? আপনি কার সাথে কথা বলছিলেন? কেন? যার সাথে ইচ্ছা তার সাথে বলেছি, তা আপনাকে কেন বলবো? হঠাৎ তার কলার ধরে চিৎকার করে বলতে লাগলো, বলবেন, বলতে বাধ্য আপনি, কারণ আমি আপনাকে ভালোবাসি। অন্য কোনো মেয়েকে আপনি আই লাভ ইউ বলতে পারেন না। অনুর মুখে এই কথাগুলো শুনে ভাইয়া এতটাই শক হয়েছিল যে কতক্ষণ কথা বলতে পারেনি সে নিজেও জানে না।
এখন আমি আমার ভাড়া করা বাসায় আছি। এই কথাগুলো ভাবছিল, হঠাৎ ফোনের শব্দ এলো। ফোন হাতে নিয়ে দেখে অনু কল করেছে। 1 মাস হয়েছে সে অনুদের বাড়ি থেকে চলে এসেছে। এখন ভাইয়াদের রিলেশন চলছে। সেদিন অনু না বললে হয়তো এটা সম্ভব আগতেও হতো না। হ্যালো, কি ব্যাপার? কি সকাল থেকে তোমার কোনো খোঁজ খবর নেই? ভার্সিটি থেকে এসে একটা ঘুম দিয়েছিলাম, তাই আর ফোন দেওয়া হয় নাই। সরি। আচ্ছা, মাফ করলাম, কাল দেখা করব। কাল কিন্তু আমার ক্লাস আছে। আমি কিছু শুনতে চাই না, কাল দেখা করব। বলেই ফোন রেখে দিল। পরদিন অনু লজ্জায় লাল হয়ে আছে। মেঘ ভাইয়া পলকহীন তাকিয়ে আছে অনুর দিকে। মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, কারণ আজ অনু তাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছে। নীল কালারের শাড়ি পরে এসেছে, অপূর্ব লাগছে, কিছুতেই চোখ সরানো যাচ্ছে না। মেঘ ভাইয়া হাত উঠিয়ে অনুর খোলা চুলগুলো মুখের ওপর থেকে কানে গুজে দিল। আজকে আমাকে পাগল করতে এভাবে এসেছো? কি? তুমি তো বলেছিলে তোমার শাড়ি পছন্দ না, কখনো পরতেও না, তাহলে আজ পরলে যে? আমার পছন্দ না, কিন্তু তোমার পছন্দ। তোমার জন্য আমিও পছন্দ পাল্টে ফেললাম। সত্যি? না, মিথ্যে সব। দূর। মেঘ ভাইয়া রাগ করে অন্যদিকে তাকালো। অনু বুঝেছে রাগ করেছে, কি করে রাগ কমাবে ভাবছে। হঠাৎ করে অনু মেঘকে জড়িয়ে ধরলো। মেঘ তো অনুর জড়িয়ে ধরায় শখ হয়ে আছে। কি হলো? এত শখ হওয়ার কি আছে? তোমাকে কি জড়িয়েও ধরতে পারবো না নাকি? তোমাকে আজ একটু বেশি রোমান্টিক লাগছে। কি? দাঁড়াও দেখাচ্ছি। তাই? আর আমার কাছে তোমাকে হাবাগোবা মনে হচ্ছে। বলে মেঘ অনুকে ধরবে, কিন্তু তা কি আর সম্ভব? অনু তো উঠে দাঁড়িয়ে দৌড়। মেঘ ভাইয়াও উঠে অনুর পেছনে দৌড়াতে লাগলো ধরার জন্য। সারাদিন অনু মেঘের সাথে সময় কাটায়। 3টার দিকে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে 6 মাস চলে গেল মেঘ আর অনুর রিলেশনের। রাতে মেঘ অনুর সাথে কথা বলছিল, হঠাৎ বাড়ি থেকে কল আসে। ওয়েটিং কল চালু থাকায় বুঝতে পারে রাত তখন 12টার কাছাকাছি। অনু, ফোন রাখো তো। কেন? কি হয়েছে? তোমার কি আবার ঘুম পাচ্ছে? ঘুম পেলেও আমি ফোন রাখবো না। প্রতিদিন তুমি রাত 10টা পর্যন্ত কথা বলেই রেখে দাও, আজ সারা রাত কথা বলতে হবে। অনু, বাড়ি থেকে কল আসছে। এত রাতে হঠাৎ বাড়ি থেকে কল কেন এলো? চিন্তা হচ্ছে। উফ, সরি। আচ্ছা, তুমি বাড়িতে কথা বলে দেখো, আর আমাকেও জানিও, কিন্তু আমি ঘুমাবো না তোমার ফোন আসা পর্যন্ত। আচ্ছা, রাখি। বাড়িতে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে কান্নার আওয়াজ শোনা গেল। আমি মেঘনা কাঁদছি। কান্না শুনে আরো ভয় পেয়ে গেল ভাইয়া। মেঘনা, কি হয়েছে? কাঁদছিস কেন? বল আমাকে। ভাইয়া, আব্বু। কি হয়েছে আব্বুর? বল। হঠাৎ মায়ের কণ্ঠ পেল, আমাকে বকছে। হ্যালো মা, কি হয়েছে? কিছু হয়নি বাবা, তুই ফোন রাখ, কাল কথা বলবো নি, আমরা ঘুম, এখন আসবো। বলেই ফোন কেটে দিল মা। কিন্তু ভাইয়া বিশ্বাস করতে পারছে না। কিছু তো অবশ্যই হয়েছে, নইলে আমি এত রাতে ফোন দিতাম না। আর কান্নাই বা করলো কেন? আম্মু এখনো জেগে আছে কেন? এই কথাগুলো ভাইয়া ভাবছে। চিন্তায় আর অনু কল করার কথা মনেই ছিল না। ফোনের রিংটোনে বাস্তবে ফিরলো, তাকিয়ে দেখে অনু কল করছে। হ্যালো। তোমাকে না বললাম আমি জেগে থাকবো কলের জন্য? তুমি কল করলে না কেন? মনে ছিল না। বাড়ির কি খবর? কেন ফোন করেছিল জানো? না, কিছু বললো না, কিন্তু আমার বিশ্বাস কারো কিছু হয়েছে। এখন কি করতে চাও? কাল বাড়ি যাব। তোমার তো ক্লাস আছে। তবুও মিস দিয়েই যেতে হবে। বাড়ির জন্য চিন্তা হচ্ছে, না গিয়ে জানা পর্যন্ত আমি শান্তি পাবো না। আচ্ছা, যা ভালো বুঝো করো, আর এখন এত চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। পরদিন মেঘ ভাইয়া বাড়ি এলো আর জানতে পারলো আব্বু হার্ট অ্যাটাক হয়েছে। সবাইকে বকলো না জানানোর জন্য। 2 দিন হয়েছে, অথচ তাকে জানানো হয়নি। এখন একটু সুস্থ আছে। একদিন থেকে আবার চলে এলো মেঘ ভাইয়া, আর এও বলে এলো নেক্সট যেন কিছু না বলে করেন। ভালোই কাটছিল সবকিছু, কিন্তু ভালোটা বেশি দিন গেল না। একদিন, মেঘ তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে? মানে তুমি যাবে? বউ করে একেবারে নিয়ে যাব, চিন্তা করো না। আমার না এখনই যেতে ইচ্ছে হচ্ছে, নিয়ে চলো না প্লিজ। তুমি কি আমাকে নিয়ে যেতে ভয় পাচ্ছ? কি বলছো? ভয় পাবো কেন? তাহলে নিয়ে যেতে চাইছো না কেন? তোমার জন্য। আমার জন্য? আমাদের বাড়িতে যেতে হলে তোমাকে থাকতে হবে, কিন্তু তুমি তোমার বাড়িতে কি বলে যাবে? সেটা আমি ভেবেই রেখেছি। তুমি নিয়ে যাবে নাকি তাই বলো। আধঘাত বেঁধে নেমেছো? আচ্ছা, কিন্তু আমার এক্সামের পর। আচ্ছা। আজ মেঘ ভাইয়ের সাথে যাবে অনু। সকাল থেকে গোছগাছ করছে। মেঘ ঢাকা থেকে নিতে আসবে। মেঘ ভাইয়া 1 সপ্তাহ আগে গিয়েছে বাড়ি। আমার তখন বাড়িতে মানাতে পারিনি। আজ অনেক কষ্ট করে সামিয়াদের বাড়ি যাবে বলে রাজি করিয়েছি। 4টা থেকে বসে আছে অনু, অথচ এখন পর্যন্ত মেঘ ভাইয়া এসে পৌঁছায়নি। ওর 4:30টাতে এখানে উপস্থিত থাকার কথা ছিল। এখন 5টা বাজে। মেঘকে ফোন দিল। হ্যালো, কই তুমি? কখন থেকে বসে আছি তোমার জন্য, এখনো এসে পৌঁছালে না, কোথায় আছো?
সরি, আসলে রাস্তা অনেক জ্যাম গো, তাই লেট হচ্ছে। যাও, এখন ঝগড়া করবো না, তাড়াতাড়ি আসো। তারপর স্মৃতির পাতা থেকে বাস্তবে ফিরল আজানের শব্দে মেঘ। যতবার অতীত মনে করেছে, সময় কখন চলে গেছে টেরই পায়নি। মেঘ চোখ মুছে উঠে গোসল করে নিল, তারপর নামাজ পড়লো, আবার ভাবতে বসলো। সেদিন তো আমি যেতে পারিনি অনুর কাছে, কি ঘটেছিল যে ও সুইসাইড করলো? এদিকে আমি রান্না করতেছি, সকালে উঠে এখন রান্নাটা ভালোই করি। এত ভালো হয় না খেতে, কিন্তু খারাপও হয় না। হঠাৎ আদি আওয়াজ কানে এলো, এই শুরু হয়েছে চিল্লাচিল্লি। আদি এসে খাবার টেবিলে বসেছে। আমার রান্না শেষেই খাবার নিয়ে ওর সামনে রাখলাম। সব সময় যেমন মুখটা খারাপ করে, আজও তাই করলো। বিশ্বের সবচেয়ে খারাপ রাধি আমি, এটাই বোঝায়। এতই যেহেতু খারাপ রাধি, আসিস কেন খেতে? বাইরে খেতে পারিস না? সব সময় এই খারাপ খাবারের জন্য চিল্লাচিল্লি করতেই থাকে। রেগে বিড়বিড় করছি। যতই বিড়বিড় করে বকো না কেন, তোমাকে রান্না করতেই হবে। করবো না কি করব? রাগের মাথায় কথাটা বলে ফেলেছি, কিন্তু আদির দিকে তাকিয়ে আমি ভয়ে শেষ। আগুন চোখে আমার দিকে তাকিয়েছে, মনে হচ্ছে চোখ দিয়েই গিলে ফেলবে। কি বললে? ভয়ে ভয়ে। কই কিছু বলিনি তো। আমি তো বললাম সব সময় রান্না করতেই থাকবো, একদম রান্নাঘর থেকে বেরই হব না। তোমাকে আমি সারা দিনে রান্না করতে বলিনি, সব কাজই করতে হবে বাড়ির, মনে থাকে যেন। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। আদি খাবার খেয়ে চলে গেল, আমাকে একবারের জন্য খেতে বলল না। শুধু আজ নয়, কখনোই এই খোঁজ নেয় না আমি খেয়েছি কিনা, এতটাই অবহেলা করে। অনেক সময় অভিমান করে না খেয়ে থাকি, কিন্তু এতে লাভ নেই। যার সাথে অভিমান করি সেই তো বোঝে, না বোঝার চেষ্টাও করে না। আদির চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখের জল ফেললাম। এই জল আদির চোখে পড়ে না, আর কখনো পড়বে কিনা তাও জানি না। অভিমান বাদ দিয়ে খেয়ে নিলাম। সারা দিন এটা ওটা ঘুমিয়ে কাটিয়ে দিলাম। রাত 9টা বাজে। আগে 8টার দিকে চলেই আসতো আদি, ইদানিং অনেক দেরি করে আসে। আমি প্রতিদিনই ওর জন্য অপেক্ষা করতে থাকি। সোফায় বসে মাঝে মধ্যে ঘুমিয়েও পড়ি। কলিং বেলের শব্দে ধরফরিয়ে উঠি। আজও এখন পর্যন্ত আসেনি। সারাটা দিন আমি বাড়িতে কি করি, কিভাবে আছি জানার প্রয়োজন বোধ করে না। না ফোন আছে, একটা ফোনের কথা বলছিলাম বলে যেদিন বাড়ির থেকে চলে যাব সেদিন দেব। আমি আর কিছু বলিনি, যত অত্যাচার করুক আমি যাব না। 11টার দিকে বাড়ি আসলো আদি। দরজা খোলার সাথে সাথে রুমে চলে গেল। আমি পেছন পেছন আসলাম খাবে নাকি জানার জন্য। সে বলল খাবে না, খেয়ে এসেছে। আমি যে প্রতিদিন না খেয়ে অপেক্ষা করি সেটা বুঝলো, না খেয়ে আসছে। শুনে আর খেলাম না। আমিও খাবার ফ্রিজে রেখে আমি শুয়ে পড়লাম। আদি আর আমি আলাদা শুই। সারা রাত চোখের জল ফেলে কাটিয়ে দিলাম। সকালে উঠে রান্না করে নিলাম। আদি খেয়ে অফিসে যাবে, তখন বললাম আদি আমার একটু শপিং এ যাওয়া লাগতো। কেন? কিছু কেনার ছিল, তুমি কি আজ একটু আগে আসতে পারবে? তোমার যাওয়ার সাথে আমার আগে আসার কি সম্পর্ক? আমি আর তুমি যাব তো আগে আসলে যাবে কিভাবে? আমি কোথায় যেতে পারবো না, তোমার দরকার তুমি যাও। বলেই কয়েক কদম এগিয়ে আবার ফিরে এসে টাকা দিয়ে চলে গেল। আদি চলে গেল। ওকে নিয়ে ভেবে আর কি করব? ওর কাছে তো এখন আমি কিছুই না। কষ্ট পেয়ে কোনো লাভ নেই, এর কারণ জানতে হবে। কথাগুলো ভেবে রুমে এসে রেডি হয়ে নিলাম। আদির পরপর আমি বেরিয়ে পড়লাম। 2 ঘন্টা লাগলো। বাড়ি এসে আমি তো অবাক, কারণ দরজা ফাঁক করা। আমি তো দরজায় তালা দিয়ে গেছিলাম। ভাবতে ভাবতে ভেতরে ঢুকে দেখি আদি ডাইনিং রুমে মাথা নিচু করে বসে আছে। কেমন জানি চিন্তিত দেখাচ্ছে, পুরো ফর্সা, মুখ লাল হয়ে আছে। চিন্তায় পড়ে গেলাম আমি। তাড়াতাড়ি আদির পাশে গিয়ে দাঁড়ালাম। আদি কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? আর এই সময় তুমি বাড়িতে কেন? অফিসে যাবে না? এত সময় লাগে কেন? আদি আমার দিকে তাকিয়ে। আমি তো ভয় পেয়ে গেলাম, চোখগুলো লাল দেখাচ্ছে। কি হয়েছে আদি তোমার? আব্বুর অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই বাচ্চাদের মতো পাগলামি করতে লাগলো। এর জন্যই চলে এসেছে। আমি কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমি আদির পাশে বসলাম। আমি কিছু বলতে যাব তার আগেই আদি আমাকে ঘুরে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমার আব্বু ছাড়া আর কেউ নেই মেঘনা। আব্বুর যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। আব্বুকে কত বলি এখানে চলে এসো, সে রাজি হয় না। এখন আমি কি করব? আমার কিছু ভালো লাগছে না, নিজেকে অনেক অসহায় লাগছে। আদি নানা কথা বলে যাচ্ছে। এমন কথা শুনে ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। এখন ওর এখানে যাওয়া উচিত, কিন্তু ও বুঝছে না। আমি অনেক চেষ্টা করে ওকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড়ালাম। বাবা চট্টগ্রাম থাকে, আমাদের এখন সেখানেই যাওয়া উচিত। সবকিছু গুছিয়ে আদিও নিজেকে অনেকটা স্বাভাবিক করেছে। দুজনে বেরিয়ে পড়লাম। হসপিটালে বসে আছি। আধা ঘন্টা হলো এখানে এসেছি। আদি তো এটা ওটা এনে দিচ্ছে। বাবার অবস্থা একটু খারাপ বেশি, বয়স্ক মানুষ, এর জন্য প্রবলেম বেশি হয়েছে।
অপারেশন করে ডাক্তার জানালো এখন ভালো, কিন্তু অতটাও না। 10টার দিকে আদি আমাকে একটা বাসায় নিয়ে এলো। আমরা সোজা হসপিটালে গিয়েছিলাম। রাতের অন্ধকারে কিছুই বুঝলাম না কোথায় আছি। ভেতরে ঢুকে হা করে তাকিয়ে আছি। এত সুন্দর সাজানো গোছানো বাড়িটা, ওয়াও! চারপাশে তাকিয়ে দেখছি আদির পেছনে পেছনে একটা রুমে এলাম। ভেতরে আদির একটা ইয়া বড় ছবি দেখেই বুঝলাম এটা আদির রুম। তাহলে এটা আদিদের বাড়ি। আদি এসেই ফ্রেশ হয়ে নিল, আমিও ওর পরে ফ্রেশ হলাম। এখন খিদে পেয়েছে, সারাদিন আর কিছু খাওয়া হয়নি। আদিকে দেখলাম চোখ বুজে শুয়ে আছে, ও তো কিছু খায়নি, নিশ্চয়ই খিদে লেগেছে। আমি বেরিয়ে রান্নাঘর খুঁজতে লাগলাম, আর পেয়েও গেলাম। কি রাঁধবো ভাবতে ভাবতে রুটি আর ডিম ভাজলাম, রুমে নিয়ে এলাম খাবার। আদির মনের অবস্থা ভালো নেই, খাবার রুমে নিয়ে এলাম। আদির চোখ তো বন্ধ, ঘুমিয়ে পড়ছো নাকি? আদি, আদি ওঠো, খেয়ে নাও, শরীরের ধাক্কা দিয়ে। আদি চোখ মেলে তাকালো, কিন্তু কিছু খাবে না বলছে। আমি বারবার বলছি, সে খাবে না। জোর করে উঠে বসালাম, তারপর মুখে খাবার ঢুকিয়ে দিলাম। অনেক জোরাজোরি করতে হয়েছে আমাকে, কিন্তু আমি হার মানিনি। আমিও খেয়ে দিয়ে সব গুছিয়ে রাখলাম। আদি তো ওর পাশে আমাকে শুতে দেবে না। এখন শুভ কোথায়? আমি তো এখানে কিছু চিনিও না। নিচে শোয়ার জন্য বিছানা করতে লাগলাম। হঠাৎ আদি আমাকে আটকে বলল ওর সাথে শুতে। কিছু বুঝলাম না, কিন্তু মন থেকে অনেক খুশি হয়েছি। আদিকে আমাকে মেনে নিচ্ছে, তাহলে হয়তো, নইলে ওর সাথে শুতে বলতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম। সব উঠিয়ে উপরে শুতে গেলাম। আমার সব আশায় জল ঢেলে আদি মাঝখানে একটা কোল বালিশ রেখে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো। আমি আর কি করব, আমিও শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ মনে হচ্ছে কেউ আমার কপালে নরম কিছু দিচ্ছে, কারো কান্নার আওয়াজ, কিছু বলছে। আমার তো ভয় করছে, ঘুমের রেশটা ভালো করে কমে এলো। এখন কথা ভালো করে বুঝতে পারছি, এটা তো আদির কণ্ঠ। এত রাতে আদি কি বলছে? আদি অনেক কিছু বলছে। ওর চোখে পানি আমার হাতেও পড়ছে। এতে না তাকিয়েও বুঝতে পারছি ও কান্না করছে। এত কিসের কষ্ট ওর? আর বলছে আমাকে নাকি ভালোবাসে, কিন্তু ভালোবাসলে আবার কিন্তু কেন? কিছু গড়বড় আছে, আমাকে সেটাই জানতে হবে। কেন নিজের সাথে আমাকে কষ্ট দিচ্ছে? কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে নড়তে পারছি না। কেউ আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কানে কারো হার্টবিটের শব্দও আসছে। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। এ তো আদি আমাকে একদম নিজের সাথে জড়িয়ে রেখেছে। বিয়ের প্রথম দিন, আর আজ এভাবে ঘুম থেকে উঠে আদিকে এত কাছে দেখে অনেক ভালো লাগছে। এখন আর আমার চিন্তা নেই। আদি যে আমাকে ভালোবাসে সেটা আমি জেনেও গেছি। ও আমাকে কষ্ট দেওয়ার জন্য স্বীকার করার কত নিষ্পাপ লাগছে দেখতে। একেবারে বাচ্চাদের মতো করে জড়িয়ে আছে, মনে হয় ছেড়ে দিলেই পালিয়ে যাব। আমি ওর মুখে হাত দিয়ে কাছ থেকে দেখছি। কি মনে করে জানো, ওর গালে একটা চুমু দিয়ে বসলাম। ও জেগে গেলে বা আর কখনো সুযোগ পাবো নাকি, তাই মনের ইচ্ছা পূরণ করে নিলাম। হঠাৎ আদি নড়ে উঠলো। আমি সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললাম। ও হয়তো ভাবছে আমি ঘুমিয়ে আছি। আমাকে সাবধানে নিজের থেকে সরিয়ে উঠে গেল। আমি চোখ ফাঁক করে সব দেখছি, কিন্তু কিচ্ছু বলিনি। আগে আমার জানতে হবে এমন করার কারণ, তারপর সব। এখানে এসেছি 3 দিন হলো। আজ বাবাকেও বাড়ি নিয়ে আসা হয়েছে। এখন অনেকটা সুস্থ। আমাকে প্রথমে চিনেনি, পরে আদি সব বলেছে। অবাক করার বিষয়, উনি একটু রাগ করেনি। এতদিন হলো তাকে না জানি বিয়ে করেছে, সে কিচ্ছু বলল না। আমি তো ভেবেছি সে হয়তো সব জানে, কিন্তু এখন বুঝলাম কিচ্ছু জানতো না। আদি বিয়ের আগে বলেছিল বাবাকে সব জানিয়েছে, কিন্তু সেটা মিথ্যা ছিল। বাবাকে সকালের নাস্তা খাইয়ে বাড়িটা ঘুরে দেখতে ইচ্ছে হলো। 3 দিন হলো এসেছি, বাড়িটা ঘুরে দেখা হয়নি। হসপিটালে যেতে হয়েছে, বাড়িতে সময়ই কাটাইনি। সবার আগে ছাদে চলে গেলাম। ছাদটা অনেক সুন্দর, নানা রকম ফুল দিয়ে ভরা একটা দোলনাও আছে। আমি গিয়ে দোলনায় বসলাম। অনেক সুন্দর তো, এগুলো করেছে কে? আদি কি ফুল পছন্দ করে নাকি বাগানেও ফুল, ছাদেও ফুল? আদির পছন্দ মনে হয়, কিন্তু ও যে বলেছিল ও ফুল বেশি পছন্দ করে না, তাহলে এত ফুল গাছে কেন বুনে রেখেছে? চিন্তায় পড়ে গেলাম, কিন্তু কিছুই মাথায় আসছে না। ছাদ থেকে নেমে চোখ পড়লো আদির পাশের রুমে। এই রুমটায় একবারও যাওয়া হয় নাই। একবার রুমে আসি, ঘরের দিকে যেতে লাগলাম, দরজা খুলে ঢুকে গেলাম। অন্ধকার রুমটা, লাইট অন করব এমন সময় ঝড়ের গতিতে কেউ হ্যাচকা টান দিয়ে রুমের বাইরে নিয়ে এলো। আমি তো কিছুই বুঝতে পারলাম না কি হলো। আদি আমাকে রুমে এনে ঠাস করে মেঝেতে ফেলে দিল। পড়ে গিয়ে মাথায় একটু ব্যথাও পেলাম। অবাক হয়ে আদির দিকে তাকিয়ে আছি। তোর সাহস কি করে হলো ওই রুমে ঢোকার?
আমি কিচ্ছু বুঝতে পারছি না, এত রাগার কি আছে? সামান্য একটা রুমে গিয়েছি বলে। কি হলো, কথা বলছিস না কেন? আর যদি ওই রুমে যেতে দেখি সেই দিনই চলে যাবি এই বাড়ি ছেড়ে। এমনিতেও আর বেশি দিন থাকতে পারবি না, কারণ খুব শিগগিরই ডিভোর্স পেপার আমার হাতে চলে আসবে। ডিভোর্সের কথা শুনে তো আমি আটকে উঠলাম। আদি আমাকে ডিভোর্স দেবে? আদির আর কোনো কথা আমার কানে যাচ্ছে না, শুধু একটা কথাই কানে বাজছে, ডিভোর্স। এত কিছু করেও কি আমি আদির মন ঘোরাতে পারলাম না? কি করে বলতে পারলো আদি এই কথাটা? এইভাবেই নিচে কিছুক্ষণ বসে রইলাম, কিন্তু বসে থেকেই কি হবে? কেউ কি আসবে দেখতে? না। তাই নিজেই কষ্ট করে উঠে দাঁড়ালাম। ওইদিকে বাবার খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। আদিকে আর দেখলাম না, কোথায়ও কথাগুলো বলে বেরিয়ে গেছে। আমিও আর কিছু ভাববো না, অনেক ভেবেছি এই হয়তো সব ঠিক হয়ে যাবে। না, কিছু ঠিক হবে না, আর হয়ওনি। 4 মাসের উপরে হয়ে গেছে আদির মধ্যে আমি কোনো পরিবর্তন দেখিনি। এই কয়েকদিন একটু বিশ্বাস ছিল আমাকে ভালোবাসে, কিন্তু তাও মিথ্যা হয়ে গেল। ভালোবাসলে ডিভোর্সের কথা বলতে পারতো না। বাড়ির সবার কথা অনেক মনে পড়ছে, অনেক। একটা ফোনও নেই যে একটু কথা বলবো। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম, আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কপালে কেটে গেছে। কিছু সময় দেখে বাদ দিলাম, রান্না করতে গেলাম। রান্না শেষ করে বাবার রুমে খাবার নিয়ে গেলাম। বাবা চোখ বুজেছিল, আমার যাওয়ার সাথে সাথে চোখ খুলে তাকালো। কিরে, সকালে পর আর এলি না যে? আসলে এই তোর মাথায় কি হয়েছে রে? দেখি এদিকে আয় তো। ও কিছু না বাবা, এমনি। আমার থেকে কিছু লুকাবি না, আমি তোকে ছেলের বউ না মেয়ে ভাবি, তাই বাবার কাছে বলবি না? মিথ্যে কোথায় বললাম? তাহলে বল কি হয়েছে, ব্যথা পেলি কিভাবে? কি করে সত্যি কথা বলবো? না, সত্যিটা বলা যাবে না, বেখেয়ালি হয়ে পড়ে গিয়েছিলাম। একটু দেখে চলবি তো, কি হয়েছে দেখছিস? অনুটাও এমন ছিল, একটু অসাবধানে চলাফেরা করতে খালি। আর বললাম না কিছু, আমি চিন্তায় পড়ে গেলাম। আবার অনুটাকে বাবার দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে পানি পড়ছে। বাবা অনুকে। বাদ দে ওসব, এদিকে এসে বস তো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। তুমি খেয়ে ওষুধ খাও তো, আমি পরে লাগিয়ে নেবনি। আমার কথা শুনলই না, জোর করে ওষুধ লাগিয়ে দিল, নিজের আব্বুর মতো করে আদর করে। কিন্তু অনু নামটা মাথা থেকে যাচ্ছে না। কে এই অনু? আর আদি বা এমন অদ্ভুত আচরণ করলো কেন? ওই রুমে যাওয়াতে কি আছে? কেন জানি মনে হচ্ছে ওই রুমে গেলে আমি অনেক প্রশ্নের উত্তর পাবো। ওই রুমে আমাকে যেতেই হবে। কথাগুলো রুমে বসে ভাবছিলাম। কারোর রুমে প্রবেশে বাস্তবে ফিরি, তাকিয়ে দেখি আদির চোখ মুখ ফুলে আছে। এসে একবার আমার দিকে তাকিয়ে বাথরুমে চলে গেল। আমি একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছি। সব সময় খারাপ ব্যবহার করে। আমি কথা বলি, তবুও এবার আর না। থাক তুই তোর মতো। আনকেয়ার ভাব নিয়ে বসে আছি। আদি ফ্রেশ হয়ে এসে খাটের কোনায় বসলো। একবার আমার দিকে তাকায় তো একবার ফোনের দিকে তাকায়। অনেকক্ষণ হয়ে গেল ওইভাবেই বসে আছে। আমিও কি করব, টপ করে শুয়ে পড়লাম। এটা হয়তো ভাবেনি যে আমি এখন শুয়ে পড়বো, কারণ আদি খাওয়ার আগে এইভাবেই বসে। আমি খেতে ডাকলেই খেতে যায়। আজ আর ডাকছি না, অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আর উঠিনি, আদিও ডাকেনি। মাগরিবের আজান শুনে জাগনা পেলাম। আশেপাশে তাকিয়ে দেখি আদিকে দেখতে পেলাম না। পরদিন আদি সকাল সকাল ঢাকা গেল। ওই অফিসে যেতে হবে কোন এক দরকারে। আমি আর কথাই বলিনি। এই সুযোগ ওই রুমে যাওয়ার, দেখতে হবে কি আছে। রুমের সামনে দাঁড়িয়ে আছি, ব্যথাটায় চোখ নিয়ে, কারণ সামনে তালা ঝোলানো। শিওর আদির কাজ এটা। কি করা যায় এখন? ঢুকবো কি করে? আবার রুমে এসে সব জায়গায় চাবি খুঁজতে লাগলাম। না, কোথাও নাই আদি। সকালে যে শার্ট পরেছিল ওইটা সোফায় ছিল। কি মনে করে যে ওইটা হাতে পকেটে পেয়ে গেলাম চাবিটা। খুশিতে আমার নাচতে মন চাইছে এখন। দ্রুত চাবি নিয়ে ওই রুমে ঢুকলাম। লাইট অন করে বাচ্চাদের রুমের মতো একদম পুরো রুমে পুতুল দিয়ে ভরা। আমি কি পাবো এখানে? আর রুমটা কার? এই ঘরে আসার জন্য আদি এত রিয়াক্ট করলো কেন? কিছু মাথায় আসছে না। দেওয়াল একটা ছবি দেখে অবাক হলাম। একটা মেয়ের ছবি। কে এই মেয়ে? আমার মনে হচ্ছে চিনি, কিন্তু কোথায় দেখেছি? কিছুক্ষণ ভেবেই মনে পড়ে গেল এই মেয়ের ছবি তো ভাইয়ার ফোনে দেখেছিলাম। নাম অনু বলেছিল, কিন্তু এখানে এই মেয়ের ছবি কেন? আদির সাথে কি সম্পর্ক তার? একটা ডায়েরি চোখে পড়লো। কৌতূহল নিয়ে ডায়েরিটা হাতে নিলাম। অনুর ডায়েরি, কিন্তু এটা এখন পড়া যাবে না। ডায়েরিটা আমি নিয়ে যাই, আবার পরে রেখে যাবনি। হঠাৎ বাইরের ভেতরে কয়েকটা পেজ দেখতে পেলাম। পেজগুলো বের করে হাতে নিলাম। এটা তো এই ডায়েরির পেজ, এখানে কেন? ছেঁড়া হয়েছে মনে হচ্ছে। আমি ওই পেজগুলো নিয়ে এলাম। রান্না শেষ করে বাবার কাছে গেলাম। এখন বাবা অনেকটা সুস্থ, হাঁটাচলা করতে পারে। বাবাকে খাইয়ে দিয়ে এলাম।
3টার মতো বাজে, আমিও খেয়ে নিলাম। এখন রুমে বসে আছি, একবার ডায়েরিটা পড়ার কথা ভাবছি তো আরেকবার আদির কথা ভাবছি। এই বুঝি এসে পড়ে। না, আর বসে থাকতে ভালো লাগছে না, উঠে ডায়েরিটা নিয়ে বসলাম। এখানে তো আদির কথাও আছে, তার মানে অনু আদিরই বোন। এতদিনের সম্পর্ক ছিল, আমি জানতেই পারিনি। ডায়েরি পড়ে এটা বুঝতে পারলাম, এই সেই মেয়ে যাকে ভাইয়া ভালোবাসতো, কিন্তু সে কোথায় এখন? বিয়ের পর তো কখনো দেখিনি, আর এখানে আসার পরও না। ভাইয়া তো আর কিছু বলেনি, অনেক ডেসপারেট হয়ে গেছিল সেই ঘটনার পর। এখানে তো আমাদের বাড়ি যাব পর্যন্ত আছে। তাহলে আদি কি এই ডায়েরি পড়েই ভাইয়াকে ভুল বুঝেছে? না, আমাকে ওর ভুল ভাঙাতে হবে, কিন্তু কারণটা তো আমার জানতে হবে। আর যদি অনুর সাথে একবার আমার দেখা হতো, ওই তো বলতে পারতো। হঠাৎ ডায়েরির ছেঁড়া পেজের কথা মনে পড়লো। ওইখানে কিছু থাকতে পারে। ওই পেজগুলো নিয়ে পড়তে লাগলাম। ওই দিনের ঘটনা। অনু 7টা পর্যন্ত এখানে বসে রইল, না মেঘের আসার নাম ও গন্ধ নেই। রাগ হচ্ছে প্রচন্ড, বারবার কল করছে, কলও রিসিভ করছে না। এখন ফোনটা বন্ধও বলছে। এখন ওর রাত হয়ে গেছে। বাড়িতেও বলে এসেছে সামিয়াদের বাড়ি যাবে, কিন্তু এখান থেকে তাদের বাড়ি কাছে, সামিয়াদের বাড়ি দূরে। কিন্তু এখন বাড়ি যাওয়া যাবে না। সামিয়াকে কল করে জানিয়ে দিল ও আসছে। কল কেটে দিয়ে উল্টো দিকে যেতে লাগলো। সামিয়াদের বাড়ি ওই দিকেই। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পেল। বারবার পেছনে তাকাচ্ছে, কিন্তু কাউকে দেখছে না। এখন তার ভয় করছে, কিন্তু কি করবে? ভয় করলেও এখন যত দ্রুত সম্ভব সামিয়াদের বাড়ি যেতে হবে। রাস্তাটা পুরো জনশূন্য, কোনো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। যত এগিয়ে যাচ্ছে মানুষও কম দেখছি। আর একটু গেলেই অটো স্ট্যান্ড, ওখানে যেতে পারলে আর চিন্তা নেই, একেবারে সামিয়াদের বাড়ি। ভয় ভয়ে এগিয়ে যাচ্ছে, হঠাৎ কেউ পেছন থেকে তার মুখ চেপে ধরলো, অনুর চোখ বেঁধে দিল। সে তো ছুটার জন্য ছটফট করছে, কিন্তু ছুটতে পারছে না, অন্য কিছু দেখতেও পারছে না, কারণ তার চোখ বাঁধা। তারা তাকে মনে হয় গাড়িতে উঠিয়েছে। কিছু ছেলেদের কণ্ঠ শুনল, তারা বাজে কথা বলছে। এখনো বুঝতে পারছি এরা খারাপ লোক। ওর সাথে কি খারাপ কিছু করবে? অনু নিজেকে বাঁচাবে কিভাবে? ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, নড়াচড়া করছে, চিৎকার করতে চাইছে, কিন্তু তার হাত মুখ চোখ সব বাঁধা। কি করবে? শেষ রক্ষা আর করতে পারিনি। নিজেকেও সেদিন ওই লোকগুলো অনু সব শেষ করে দিয়েছিল। এইটুকু পরে আর পড়ার মতো অবস্থা নেই। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। এমন খারাপ কিছু আছে কল্পনাও করিনি, আর পড়িনি। ডায়েরি সামনে নিয়েই ভাবছি সেদিন ভাইয়া কেন যায়নি। সেদিন মেঘ খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়িতে সবাইকে সব জানিয়ে। সবাই ফ্রি ছিলাম বলে ভাইয়া তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। সেদিন আমি আর মা তো সেই খুশি, ভাইয়াও খুশি মনেই হয়। কিন্তু অপেক্ষা করতে করতে রাত 10টা বেজে যায়, কিন্তু তার কোনো খবর নেই। ফোন দিলেও ধরে না। সারা রাত পার হয়ে যায়, কোনো খবর আসে না। সবাই চিন্তায় পড়ে যায়। 5টার দিকে একটা ফোন আসে, সেটা ভাইয়ার নাম্বার দেখেই আমি, মা, আব্বু খুশি হয়ে ফোন রিসিভ করি, সাথে রেগেও যাই। সারা রাত কেন যোগাযোগ করলো না? কিন্তু এমন একটা খবর শুনে পায়ের নিচ থেকে আমাদের মাটি সরে যায়। ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাইয়ার অবস্থা অনেক খারাপ, মাথায় প্রচুর আঘাত পাওয়াতে 1 মাস অসুস্থ থাকে। যখন জ্ঞান ফিরে শুধু একটা নাম বারবার বলে, অনু। হঠাৎ কেউ আমাকে টেনে দাঁড় করিয়ে গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আমি ছিটকে পড়ে আগের ব্যথা পাওয়ার জায়গায় আবার ব্যথা পেয়ে আহ করে উঠি। উপরে তাকিয়ে দেখি আদি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তুই কাজটা ঠিক করিসনি। আমি তোকে বলেছিলাম ওই ঘরে না যেতে, তুই শুনিসনি। তোকে বলেছিলাম যেদিন সব জানবি সেদিন এই বাড়িতে তোর জায়গা হবে না। এখন তুই তো সব জেনেই গেলি, আজই তোকে বাড়ি থেকে চলে যেতে হবে। আদি কি বলছো এসব? দেখো, তুমি সবটা জানো না, আমার কথা শোনো প্লিজ। আমি কিছু জানতে বা শুনতেও চাই না। তুই যে এখন আমাকে মিথ্যা বুঝিয়ে বলবি তোর ভাইয়ের কোনো দোষ নেই, আমি সেটা কিছুতেই বিশ্বাস করব না। উঠতে গিয়ে আমি কেন বানানি কথা বলবো? আদি, আমি তোমার ভুলটা ভাঙাবো, আমার কথাটা তো শোনো। আদি আমাকে টেনে ওঠায়। কোনো মিথ্যে কথা শুনতে চাই না। তোর ভাইয়ের জন্য আজ আমার আদরের বোনটা নেই। তোর ভাই আমার বোনকে ঠকিয়েছে, মিথ্যা আশ্বাস দিয়ে নষ্ট করে দিয়েছে, যার জন্য সুইসাইড করতে হয়েছে। যার গায়ে কোনোদিন ফুলের টোকাও লাগতে দেই নাই, তাকে কষ্ট দিয়েছে। কোনোদিন আমি তোদের ক্ষমা করব না। আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে তোদের জন্য। আমার মাও চলে গেছে মেয়ের শোকে। এই জন্যই তো তোকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করেছি। তোর পরিবারের সবাই আমাকে মেনে নেবে বলেছিল, আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি, যার জন্য মেনে নেয়নি। আমার পরিবারের সব শেষ। এখন তোর পরিবারে কেউ ভালো নেই, কেউ না। সবাই চিন্তা তোর বাবা হসপিটালে ভর্তি আছে।
আমি আর শুনতে পারছি না। এত কিছু করেছে আদি, আর আমি কিছু বুঝতে পারলাম না। যেখানে আমার ভাইয়ের কোনো দোষই নেই তার জন্য এত কিছু। মানছি ওনার সাথে খারাপ হয়েছে, তাই বলে না জেনে আমাদের সাথে। আদি, তুমি অনেক বড় ভুল করছো। যে দোষ আমার ভাই করেইনি তার জন্য তুমি এত কিছু করলে। তোমার সবকিছু জানা দরকার। তোর মিথ্যে কথাই ভুলবো না, আমি কোনো ভুল করিনি। ডায়েরি পড়ে সব জানতে পেরেছি। তুমি তোর আর কোনো কথা শুনতে চাই না। ডিভোর্স পেপার আর 1 সপ্তাহ পর আসবো ভেবেছিলাম, সেই দিনই তোকে কিন্তু না, আজই তোর চলে যেতে হবে। আদি, আমার কথা শোনো, তুমি ভুল করছো। আমি কোনো ভুল করছি না, চলো। বলেই আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি বারবার আমার কথা শুনতে বলছি, কিন্তু আদি কোনো কথাই শুনছে না। আমাকে ভুল ভাঙানোর কোনো সুযোগই দিচ্ছে না। নিজেকে এত অসহায় লাগছে বলে বোঝাতে পারবো না। আমাদের চেঁচামেচির শব্দ বাবার কানেও চলে গেছে, ওইখান থেকেই ডেকে যাচ্ছে। আমিও বাবাকে ডাকছি, সে আসলে হয়তো আদি ছাড়বে, কিন্তু আদি আর কিছু না, দরজার কাছে এনে আমাকে বের করে দিল। আদি প্লিজ এমন করো না, সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন কোথায় যাব বলো? প্লিজ আমার কথা ভালোভাবে শোনো। তারপরও যদি তোমার বিশ্বাস না হয়, কাল আমি নিজেই চলে যাব, কিন্তু আজকে না, প্লিজ। না, কিছু শুনবো না, চলে যা তুই যেখানে খুশি। বলেই আদি দরজা আটকে দিল। কোথায় যাব, কি করব কিছু বুঝে উঠছি না। ওইখানেই বসে পড়লাম। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন আদি, কেন তুমি আমার কথা শুনলে না? কেন যে দোষ আমরা করিনি সেই জন্য শাস্তি পাচ্ছি? একবার যদি আদি আমার কথাগুলো শুনতো, ওর ভুল ভাঙতে পারতো। কিছুক্ষণ বসে রইলাম এই ভেবে আদি হয়তো আসবে। এই রাতে আমি কোথায় যাব, কি করব ভেবে 10 মিনিটের মতো হয়ে গেল, তার কোনো খবর নাই। এদিকে আদিরও আমায় তাড়িয়ে ভালো লাগছে না। সামনে যতই বলুক, মন থেকে তো সেও ভালোবাসে, কিন্তু বোনের জন্য তা মানে না। এখন নাকি নিয়ে টেনশন হচ্ছে, আবার বোনের কথা ভেবে নিজেকে শক্ত করছে। রুমে বসে ভাবছে ওর কথাগুলো। বাবা এলো হঠাৎ, তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। প্রথম থেকে সব বলল বাবাকে। সিসি, তুই এমন কাজ করবি আমি ভাবতে পারিনি। যদিও এই ছেলেটার দোষ, কিন্তু তাই বলে মেয়েটাকে কষ্ট দিয়ে তোর কি লাভ হলো? মেঘনার কি দোষ সেখানে একজন অন্যজনের সাথে? তুই এগুলো কিভাবে করলি? তাহলে তোর আর ওর মধ্যে পার্থক্য কি রইলো? বাবা আদিকে অনেক বকে চলে গেল। কথাগুলো আমার কানে বাজছে। সত্যি কি আমি ভুল করছি? না, আমি কেন ভুল করব? ওদের জন্য আজ আমার আদরের বোন নেই। কিন্তু যতই বলি মেঘনাকে তো আমি ভালোবাসি। এই সময় ও কোথায় যাবে? মাথা নিচু করে কথাগুলো ভাবছিল আদি। হঠাৎ ডায়েরিটা চোখে পড়ল। ডায়েরিটা হাতে নিল। এখান থেকে তো জেনেছিল। হঠাৎ কয়েকটা পেজ হাতে এসে পড়লো। এগুলো তো পড়া হয়নি আদির। পেজগুলো পড়তে লাগলো আর চমকে উঠলো। ও কত বড় ভুল করেছে এখন বুঝতে পারছে। 5 বছর পর। মাম্মা, মাম্মা, আপু কোথায়? আপু তো অফিসে। আজ তো আমার জন্মদিন, আপুকে অফিসে যেতে মানা করেছিলাম না। জরুরি কাজে গেছে আম্মু, তুমি যাও রুমে, একটু পরেই এসে যাবে। আরশি রেগে চলে গেল। এতক্ষণ কথা বলছিল আরশি আর আমি। আরশির 4 বছর, আদি আর আরশি। আপনারা হয়তো ভাবছেন আমাদের মিল হলো কিভাবে। সেদিন আদি অনেক খুঁজেও আর আমাকে পায় না। নিজের ভুল বুঝতে পারে আদি। ভালো করে না জেনে কত বড় অপরাধ করেছে। পরদিন বাড়ি যায় আর সেখানেই পায়। সবার কাছে ক্ষমা চায় নিজের ভুলের জন্য। সবাই ক্ষমা করলেও আমি ফিরেও তাকাইনি। সবাই অনেক বুঝিয়ে শুনিয়েও আমাকে রাজি করাতে পারে না। 1 মাস আমি আর আদির কাছে আসি না। আদি অনেক ক্ষমা চায় নিজের এমন ভুল আর কখনো করবে না বলে। অবশেষে আমি মেনে নেই আদিকে। সে জানতো আদি ফিরে আসবে। আদি তার করা ভুলের জন্য নিজের ভালোবাসার মানুষকে বেশি দিন ফিরিয়ে দিতে পারবো না। কারণ আমি সত্যিই ভালোবেসেছিলাম আর এখনো বাসি, তাই ফিরে এসেছি। কিন্তু এমনি না, সবাই মিলে আবারও বিয়ে দেওয়া হয়। আদি ভয়ে ভয়ে রুমে ঢুকছে, কারণ সে জানে তার মেয়ে এখন রেগে ফায়ার হয়ে আছে। দরজার কাছে গিয়ে উকি দিয়ে দেখে রেগে বসে আছে। আদি মেয়ের সামনে গিয়েই কানে হাত দিয়ে, সরি, এই কানে ধরছি। আদির কানে হাত দিয়ে আরশি একবার তাকিয়ে রাগী ভাবে অন্যদিকে ঘুরে গেল। কি হলো, আমার আম্মুটার কি আমার সাথে কথা বলবে না? সরি বললাম তো, অনেক দরকার ছিল, নয় কি আমি যেতাম। তোমার কোনো কথা শুনবো না আমি। আচ্ছা, তাহলে আমি এই গিফটটা নিয়ে চলে যাই। কেউ তো আমাকে ভালোই বাসে না। গিফটটা আর কাকে দেব? আদি চলে যেতে নিলে আরশি দৌড়ে এসে গিফট চাইতে লাগলো। আদি জানতো গিফটের কথা বললে এনার রাগ ভাঙবে। আমাদের বাড়ি থেকে সবাই আসে। ভালো করেই কেটে যায় অনুষ্ঠানটা। রাতে আরশি ঘুমিয়ে পড়েছে। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো। আমি জানি এটা কে। আমি ওভাবেই রইলাম। তুমি কি আমাকে এখনো মন থেকে ক্ষমা করতে পারো নাই মেঘনা?
হঠাৎ এই কথা? জানি না, কেন জানি মনে হলো কথাটা সত্যি করে বলবে। ভালোবাসি তোমায় সেই আগের মতোই, কিন্তু ওই মুহূর্তের কথা মনে পড়লেই। প্লিজ মনে করো না ওইসব। আদি আমাকে ওর দিকে ঘুরিয়ে কপালে একটা চুমু দিল। সমাপ্ত। তিন বছর রিলেশন করে বিয়ের পর এমন একটা দৃশ্য চোখের সামনে দেখব কল্পনাতেও ভাবিনি। নিজের বর অন্য একটা মেয়ের সাথে এমন ঘনিষ্ঠভাবে দেখব সত্যিই ভাবিনি। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাকে এত ভালোবেসে পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি, সে আমাকে এভাবে ঠকালো। কিন্তু কেন? ও তো বলতো আমাকে অনেক ভালোবাসে। যদি ভালোই বাসে তাহলে এগুলো কি? সত্যিই কি ভালোবাসতো নাকি সব অভিনয়? না, আর ভাবতে পারছি না। আর দাঁড়ালাম না, নিচে চলে এলাম। কাল আমি আদির জন্য পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি। বাড়িতে সবাইকে আদির কথা বলেছিলাম, কিন্তু কেউ আমাদের মেনে নেয়নি। আমাকে সবাই বলেছে আদি ভালো না, ওকে যেন বিয়ে না করি। কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসি যে সবার কথা না মেনে আদির মিথ্যা ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। তাই তো আদির এক কথায় সবাইকে ছেড়ে ওর হাত ধরে চলে আসি। আজ আমরা বিয়ে করেছি, কিন্তু রাতে আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সত্যিই ভাবতে পারিনি। সবার বিরোধিতা করে যার সাথে আসলাম সে আমাকে এভাবে ঠকালো। কথাগুলো ভেবে নিজেকে শেষ করে দিতে মন চাইছে। কেন আমি সবার বিরুদ্ধে গিয়ে ওকে বিশ্বাস করলাম? ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে দেখে বুকের ভেতরটা জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছে। আজকের এই রাত নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলাম। শত স্বপ্ন কেন মাটি করে দিল? কি দোষ আমার? কথাগুলো ভাবছি আর কান্না করছি। হঠাৎ চোখ গেল খাটের ঘরে ময়লার ঝুড়িতে। মনে হচ্ছে গিফট। আমি কাছে গিয়ে ঝুড়ির উপর করে দিলাম, আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা চিঠি আর গিফট প্যাকেট বের হলো। যা দেখি আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এগুলো তো আমারই দেওয়া। কিছুদিন আগে যখন আমাদের রিলেশনের 3 বছর হয়েছে তখন দিয়েছি 2টা গিফট। ও একটা গিফটও খুলে দেখেনি। সব তো আমি যেভাবে দিয়েছিলাম সেইভাবেই আছে। যতগুলো চিঠি দিয়েছিলাম সব সেইভাবেই ভাঁজ করা। তার মানে এগুলোও খুলে দেখেনি। যত দেখছি ততই মনে হচ্ছে আদি আমাকে একটুও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে এগুলো এভাবে ফেলে রাখতে পারতো না। তাহলে কি আদি কোনো দিন আমাকে ভালোবাসেনি? ভালো না বাসলে এতদিন এত ভালোবাসি ভালোবাসি বলতো সে? এগুলো কি ছিল? 3 বছর কি কম? আমার তো কখনো মনে হয়নি ও আমাকে ভালোবাসে না। আমার কত কেয়ার করতো। ও
ও তো আমার পেছনে ঘুরতো, আমি মেনে নিচ্ছিলাম না বলে সুইসাইডও করতে গিয়েছে। সব কি অভিনয় ছিল? ভালো না বাসলে বিয়ে কেন করলো? ওই মেয়েকে যদি ভালোবেসে থাকে, ওকে যদি বিয়ে করতো, আমায় কেন করলো? বসে কান্না করতে লাগলাম। এর উত্তর দিতেই হবে। কেন আমার সাথে এমন করলো? কেন? কি অপরাধের জন্য এমন করেছে? ওকে বলতেই হবে। আমার ভালোবাসা নিয়ে চিনিমিনি কেন খেললো? হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। আমি চোখ মুছে পেছনে তাকালাম। আদি এসেছে। আমাকে এইভাবে দেখে একটু অবাক হলো না, স্বাভাবিকভাবে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কিছু না বলে বাথরুমে চলে গেল। আমি ভেবেছিলাম আমাকে এইভাবে নিচে বসে থেকে কাঁদতে দেখে হয়তো কিছু বলবে, কিন্তু ওর স্বাভাবিক চাহনি দেখে মনে হচ্ছে ও এটাই চাইছিল। এটা দেখে আরো কষ্ট লাগছে। কেন এমন করছে? আমি উঠে দাঁড়ালাম। আদি বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে এসেছে। এসে আমার দিকে না তাকিয়ে খাটের দিকে গেল। ও কি শুতে যাচ্ছে মনে হয়। আমার সাথে কোনো কথা বলছে না। আমি নিজেই ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আদি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আদি আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে সামনে থেকে সরিয়ে দিল। আমি আবার গিয়ে দাঁড়ালাম। কি হলো বলো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। কার সাথে ছিলে এতক্ষণ আমাকে এখানে একা রেখে? তুমি তো আমায় ভালোবাসো, তাহলে কেন এমন করছো? আর আমার দেওয়া চিঠি, গিফট সবকিছু ফেলে দিছো কেন? তুমি তো বলেছিলে ওগুলো যত্ন করে রেখেছো। যা খুশি তাই করছি। আর আমি তোমাকে থাক, এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, সামনে থেকে সরো তো। কি বললে তুমি? তোমার ঘুম পাচ্ছে? আর আমি যে কষ্টে মরে যাচ্ছি। কি হয়েছে তোমার, বলো না প্লিজ। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে এসব কেন করছো? তোমার জন্য আমি আমার পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি। তো আমি কি করব? আমি কি তোমাকে জোর করেছি নাকি? জোর করবে কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই এসেছি। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? আমার কথায় আদি এমন কথা বলবে আমি সত্যিই ভাবিনি। মুখের ওপর এই কথাটা বলতে পারলো কিভাবে? বলো, 3 বছর রিলেশন করে যাকে বিশ্বাস করে এখানে এসেছি, তার কাছে এমন কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঠাস করে নিচে পড়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে অন্ধকার ঘরে পেলাম। ভালো করে বোঝার চেষ্টা করছি আমি কোথায় আছি। এটা তো সেই রুম যেখানে আদি নিয়ে এসেছে। অন্ধকারের জন্য বুঝতে অসুবিধা হচ্ছিল। চারপাশে আদিকে খুঁজছি, কোথাও নেই। আমি তো আদির সাথে কথা বলতেছিলাম। ঘর অন্ধকার, আমাকে একা রেখে আবার কোথায় গেছে? ও তো তখন বলেছিল আমায় ভালোবাসে না, বলেছিল নাটক, যা আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। কিসের জন্য এই নাটক করলো? কেন? আমি কি অপরাধ করেছি? কি করব, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। কেন এমন করছে আমার সাথে? আবার আমাকে একা রেখে কোথাও চলে যায়নি। আদির মা নেই, বাবা চট্টগ্রাম থেকে ওখানেই বিজনেস করে। ঢাকায় আদি একাই থাকে। আমরা বিয়ে করেছি সেটা সে জানে নাকি আমি জানি না। আমি মেঘনা, আমরা মধ্যবিত্ত পরিবারের। বাবা মা আর ভাই, আমি ছোট্ট। বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, বর্তমানে অবসরে আছেন। মা হাউসওয়াইফ, ভাই পুলিশ অফিসার। সকাল থেকে আদির কোনো কল আসেনি। সারাদিন অনেকবার ট্রাই করেছি। প্রচুর চিন্তা হচ্ছে, কেন ফোন দিচ্ছে না, আর আমার ফোন কেন রিসিভ করছে না, এসব চিন্তা করতেছি। রাতে ড্রয়িং রুমে বসে এসব ভাবছি। বাড়ির সবাই অবশ্য ভাবছে আমি এমন করছি কেন। সারাদিন কিছু খাইও নি। মা অনেক বলেছে কি হয়েছে আমার, আমি কিছু না বলেছি। ভাইয়া অফিস থেকে এসে আমাকে গোমরা মুখ করে বসে থাকতে দেখে অনেক কিছু জিজ্ঞেস করেছে, আমি কিচ্ছু বলিনি। আর বলবো কি করে? ভাইয়া জানলে অনেক বকবে, আমি জানি। চিন্তা করতে করতে রুমে এসে বসলাম। অমনি ফোন বেজে উঠল। আমি তো দ্রুত ফোন নিয়ে নিলাম হাতে। এটা আদির কল। রিসিভ করে তো কান্না করে দিলাম। আদি, তুমি আমাকে ভালোবাসো না তাই না? ভালোবাসলে কি আজ সারাদিন আমাকে ফোন না দিয়ে থাকতে পারতে? বলেই আবার কাঁদতে লাগলাম। ওফ মেঘনা, তুমি এত ছেলে মানুষই কেন বলো তো? আর কখন বললাম তোমায় ভালোবাসি না? আমি জানি, ভালোবাসলে কি কথা না বলে থাকতে পারতে? আমার ফোনও রিসিভ করনি। আমি অনেক বিজি ছিলাম, তাই তোমার ফোন রিসিভ করিনি। এতে ভালো না বাসা কি হলো? তোমার জন্য আজ সারাদিন আমি না খেয়ে আছি। তুমি ফোন রিসিভ করনি বলে খায়ও নি। সবাই বুঝেছে আমার কিছু একটা হয়েছে। তুমি আর কোনো দিন এমন করো না কিন্তু। আচ্ছা, আর না খেয়ে থাকাটা উচিত না কিন্তু। যাও তাড়াতাড়ি খেয়ে আসো, পরে কথা বলবো। এখন খাবো না, আগে আই লাভ ইউ বলো। ওই পাশ থেকে কিছু শোনার আগে কারো চিৎকার শুনলাম। ভয়ে আমার আত্মা শেষ। এটা তো ভাইয়ার কণ্ঠ। হাত থেকে ফোন পড়ে গেছে। পেছনে তাকিয়ে দেখি ভাইয়া আগুন চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া কি শুনে ফেলেছে? আব্বু আম্মুও কি ভাইয়ার চিৎকার শুনে দৌড়ে আসে? ভাইয়া আমার কাছে এসে ঠাস করে গালে চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া এত সহজে মারে না। আমি খুব বড় কোনো অন্যায় করলে এমন জোরে মারে। তার মানে ভাইয়া সব শুনেছে। চর খেয়ে যে ব্যথা পেয়েছি তার থেকে বেশি ভয় লাগছে ভাইয়া সব শুনে ফেলেছে বলে। কার সাথে কথা বলছিলি বল?
তার জন্য না খেয়ে আসিস? কি হলো, কথা বলিস না কেন? তোমাকে আদর দিয়ে বাদর তৈরি করা হয়েছে, নইলে এসব করতে পারতে না। আমি চুপ করে চোখের জল ফেলছি, আর ভাইয়া আমাকে কথা শুনিয়েই যাচ্ছে। আব্বু এসে জিজ্ঞেস করছে কেন এমন করছে। তোমার মেয়ে কোনো এক ছেলেকে আই লাভ ইউ বলছিল ফোনে, আর তার জন্য নাকি না খেয়ে বসে আছে। সবাই মিলে আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। যাওয়ার আগে ফোনটাও নিয়ে গেল। এত কথাগুলো শুনেও আমার খারাপ লাগেনি, কষ্ট লাগেনি। কষ্ট লাগছিল ফোনটা নিয়ে গেছিল বলে। দুদিন আদির সাথে যোগাযোগ করতে পারিনি, ফোন কোনোভাবে নিতে পারছিলাম না। হঠাৎ কারো কথায় বাস্তবে ফিরলাম, তাকিয়ে দেখি আদি, সাথে একটা লোক, মনে হচ্ছে ডাক্তার। তাহলে আদি কি ডাক্তার আনতে গেছিল? আমাকে যদি ভালো না বাসে তাহলে ডাক্তার আনতে কেন গিয়েছিল? ডাক্তার আমাকে দেখে বলল না খেয়ে থাকার জন্য জ্ঞান হারিয়েছিলাম। তারপর ডাক্তার চলে গেল, আদিও সাথে গেল। সকালে বাড়ি থেকে না খেয়ে বের হয়েছিলাম। এখানে আসার পর আদি আমাকে একবার খেতে বলেছিল, আমি না করেছিলাম, আর খাওয়া হয়নি। এরপর আদি হাতে খাবার নিয়ে এলো, আমার সামনে খাবার রেখে খেতে বলল। আমাকে ভালো না বাসলে বিয়ে কেন করলে? আবার এখন সেবা যত্ন কেন করছো? ওই মেয়েকে যাকে নিয়ে তুমি ছাদে ছিলে, আর সে গেল কোথায়? তোমার কোনো কথার উত্তর আমি দেব না, শুধু এইটুকু জেনে রাখো আমি তোমায় ভালোবাসি না। আগে যা ছিল সব নাটক, আর সেই নাটকটা করেছি তোমাকে বিয়ে করে কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা, কষ্ট না দিয়ে খাওয়াচ্ছ কেন? কষ্ট দাও, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন স্বীকার করছো না? এটা তোমার ভুল ধারণা, তা খুব শীঘ্রই বুঝবে। আর খাওয়াচ্ছি কেন, না খাওয়ালে তোমাকে শাস্তি দেব কিভাবে? বলে জোর করে খাওয়াতে লাগলো। আমাকে খাইয়ে দিয়ে সোফায় শুয়ে পড়ল, আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি। তুমি সোফায় শুলে কেন? এখানে আসো। তোমার সাথে শুতে যাব আমি। চুপচাপ ঘুমিয়ে পড়ো, কাল থেকে অন্য রুমে শোবে। কেন অন্য রুমে শুবো? আমি এখানে থেকে কোথাও যাব না, আর তুমিও আমার সাথে ঘুমাবে। বলে উঠে গিয়ে দাঁড়ালাম আদির সামনে। কি হলো, আসো, খাটে আসো। তুমি আমার হাজবেন্ড, তোমাকে আমি আমার সাথেই ঘুমাতে হবে, ভালো না বাসলেও। আদি আমার কথা কানে না নিয়ে চোখ বুজে শুয়ে পড়ল। আমি নীরবভাবে তাকিয়ে দেখছি কি করা যায়। বাথরুমে গিয়ে পানি এনে আদির শরীরে ঢেলে দিলাম। হঠাৎ এমন হওয়ায় চিৎকার করে উঠে দাঁড়ালো। আমি তো হেসেই শেষ। আমার হাসি দেখে রেগে তাকিয়ে, এটা কি করলে তুমি? আমি এখন ঘুমাবো কোথায়? অন্য রুমও অপরিষ্কার যে সেখানে যাব? তোমার জন্য এগুলো হয়েছে। তুমি নিচে শোবে আর আমি খাটে। কথাটা বলেই খাটে শুয়ে পড়ল। আমিও খাটের দিকে এগিয়ে গেলাম। একদম খাটে আসবে না, নিচে অথবা ভেজা সোফায় শুয়ে পড়ো। তুমি নষ্ট করেছো, এখন তুমি কাজ করো। আমি আদির কথা কানে না তুলে খাটে শুয়ে পড়লাম। আমাকে শুতে দেখে আদি উঠতে লাগলো। আমি ওর হাত টেনে ধরে রাখলাম। প্লিজ আদি, যেও না, আমার না খুব খারাপ লাগছে, সত্যি অনেক খারাপ লাগছে। তুমি আমাকে ধোকা দিবে আমি এখনো বিশ্বাস করিনি। এগুলো সব মিথ্যা, তাই না? বলো, সব মিথ্যে। তুমি আমাকেই ভালোবাসো। সব সত্যি মেঘনা, আমি সত্যি তোমাকে ভালোবাসি না। কখনো না, তুমি আমাকে ঠকাতে পারো না। আমি তোমার জন্য পরিবারের সবার বিরুদ্ধে গিয়েছি। কেন এমন করলে? ভালো না বাসলে কেন ঠকালে? বলো প্লিজ। বলবো, কিন্তু এখন না। এখন বলো প্লিজ, কি এমন কারণ যার জন্য আমার জীবনটা নষ্ট করে দিলে? তোমাকে কথা দিতে হবে একটা। কি কথা? আমি সব দিতে রাজি, তবুও বলো আমার কি অপরাধ যার জন্য আমাকে এভাবে ঠকালে? এখন আমি কিছু বলবো না মেঘনা। যেদিন তুমি সব জানবে সেদিন আমার লাইফ থেকে তোমাকে চিরদিনের জন্য চলে যেতে। আদি, এমন একটা কথা তুমি বলতে পারলে? আমি তোমাকে ছেড়ে চলে যাব? এটা কখনো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ অন্য কিছু বলো। আর আমি কোথায় যাব বলো? বাড়িতে কেউ আমাকে উঠতে দেবে না। এখন তুমি ছাড়া আর কে আছে আমার? তাহলে আমি কিছু বলতেও পারবো না। যেদিন যেতে পারবে সেদিন শুনতে এসো। কথাটা বলে উঠতে লাগলো। আমার খুব ঘুম পাচ্ছে আদি, আমি একটু ঘুমাতে চাই। এত শখ আমি নিতে পারছি না, তোমার বুকে একটু ঘুমাতে চাই। বলে আদির বুকে মাথা রাখলাম। প্রথমে উঠতে চাইলেও পরে আর ওঠেনি। আমি কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে নিজেকে মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে। তাকিয়ে দেখি আদির বুকে আমি, আর সে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এটা দেখে মুখে হাসি ফুটে উঠল। কাল তো আমার সাথে শুতেই চাইল না, আর এখন এভাবে ঘুমাচ্ছে। মাথাটা উঁচু করে মুখের দিকে তাকালাম। কত মায়াবী লাগছে দেখতে। আমি তো এটাই চাইছিলাম, সকালে ঘুম থেকে আগে আদির মুখ দেখব। তা আমার পূরণ হয়েছে। কিন্তু কি কারণ আছে যার জন্য আমার সাথে আদি এমন করছে? আমাকে জানতেই হবে। কিছুক্ষণ আদির মুখের দিকে তাকিয়ে থেকে ওর কপালে একটা কিস করলাম। সাথে সাথে মনে হলো ভূমিকম্প হলো, আর আমি খাট থেকে নিচে পড়ে গেলাম। কি হলো কিছু বুঝতে পারলাম না। ও
উফ, মাজায় ব্যথা পেয়েছি। উপরে তাকিয়ে দেখি আদি আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। হঠাৎ তো রাগের কি হলো বুঝলাম না। আমি অবাক নয়নে তাকিয়ে আছি আদির দিকে, রাগ মিশ্রিত চোখে তাকিয়ে আছে। তো ধাক্কা দেব না তো আদর করব না কি কোলে বসিয়ে রাখবো? তোমার সাহস কি করে হলো আমাকে টাচ করার? মানে কি বলতে চাইছো? তোমাকে আমি টাচ করতে পারবো না? না। কেন? তুমি আমার স্বামী, আমার পুরো অধিকার আছে তোমাকে টাচ করার। আছে, কিন্তু আমি তোমাকে সেই অধিকার দেইনি আর দেব না। আমি অন্য কাউকে ভালোবাসি, কিছুদিন পর তাকে বিয়ে করব। তোমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য আমি বিয়ে করেছি। খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে নিশিকে বিয়ে করব, তাই আমার থেকে দূরে থাকবে। কথাটা বলেই আদি ওয়াশরুমে চলে গেল, আমার দিকে ফিরেও তাকালো না। এতটাই ঘৃণা করে আমায়। আর কি বলল? নিশিকে ভালোবাসে। কে এই নিশি? সেদিন রাতে যাকে দেখেছিলাম সেই কি নিশি? এইভাবে বলতে পারলো অন্য মেয়েকে ভালোবাসার কথা? আর কি বলল? ডিভোর্স দেবে আমাকে? না, এটা কিছুতেই হতে দেব না। আমি কখনো ডিভোর্স দেব না। শত অপমান করুক, কষ্ট দেখ, আমি আদিকে ছেড়ে কোথাও যাব না। আমাকে খুঁজে বের করতে হবে কি কারণে এত ঘৃণা আদি মনে আমার জন্য। বাড়ির কথা খুব মনে পড়ছে। মা, বাবা, ভাইয়া সবাই কেমন আছে? সবাই আমাকে হয়তো ঘৃণা করছে, আর ভালোবাসবে না কেউ আমাকে। সবাইকে পর করে চলে এসেছিলাম যার হাত ধরে, বিশ্বাস করে, সেও তো আমাকে কষ্ট দিচ্ছে। আদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কোথায় যাব? আমার বাড়িতে যাওয়ার মুখ নেই, কারোর সামনে যেতে পারবো না। খুব তাড়াতাড়ি এসব জানতে হবে। পুরো শরীর ব্যথা হয়ে গেছে, উঠতেও পারছি না। আগে আমি একটু ব্যথা পেলে আদি পাগলের মতো হয়ে যেত, আর এখন নিজেই ব্যথা দিচ্ছে। কেন এত বদলে গেলে তুমি আদি? আবার আগের মতো হয়ে যাও না। কি হলো? এখনো সেখানেই বসে আছো কেন? যাও, ফ্রেশ হয়ে রান্না করো। আমি অফিসে যাব। আর একদম ন্যাকা কান্না কাঁদবে না, আমার অসহ্য লাগে এসব। আমার কান্না তোমার কাছে অসহ্য লাগছে? হ্যাঁ। ভালো। আর কি যেন বললে? তুমি ভালো করে জানো আমি রান্না করতে পারি না। পারো না বললে তো হবে না। আমার এখন খিদে পেয়েছে। যাও তাড়াতাড়ি রান্না করো। দরকার পড়লে অনলাইন দেখে নাও, তবুও তোমাকেই রান্না করতে হবে। আমার পুরো শরীর ব্যথা করছে আদি, আমি রান্না করতে পারবো না। তুমি অন্য কাউকে বলো। অন্য কাকে বলবো? এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই।